আমি তখন ট্রেনের কেবিনে বসে স্বামীর জন্য অপেক্ষা করছিলাম। আমার বিয়ে এমন একটি লোকের সাথে হয়েছে যাকে আমি কখনো দেখিনি। বাবা মা অনেক বড়লোক ঘর পেয়ে ছেলে না দেখেই আমাকে বিয়ে দিয়ে দিল। স্বামীর জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ করে আমার চোখ মুজে গেল। অর্থাৎ আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দেখলাম একটা লোক শেরওয়ানি পরে আমার কেবিনে ঢুকল। আমি ভাবলাম যেহেতু শেরওয়ানি পরে এসেছে তাহলে তো সেই আমার স্বামী। তাই আমি তাকে কোনো বাধা দেই নাই। লোকটি এসেই আমাকে কিছু না বলে আমার অলংকার খুলে একটি পুটলির মধ্যে রাখল। তারপর আমার সাথে কোনো কথা না বলে খুব নোংরামি করার চেষ্টা করছে। আমি আমার স্বামী ভেবে তার সাথে মন খুলে যা করলাম তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি মনোযোগ সহকারে তোমরা পুরো গল্পটি শুনবে। তবে গল্পটি শোনার পূর্বে বন্ধুরা, তোমাদের নিকট আমাদের ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। আমার নাম সুস্মিতা সেন। আজকে আমার বিয়ের দিন। তাই আমাদের বাড়িতে বিয়ের সমস্ত জোগাড় যন্ত্র ধুমধামে হচ্ছিল। আমার বাবা আমাকে এইচএসসি পড়ানোর পরেই আমার বিয়ে পাকা করে দেন। আমাদের গ্রামে এরকমই হতো। এখানে মেয়েদের খুবই কম পড়াশোনা করানো হতো। এই গ্রামের মেয়েরা কোনোরকম ভাবে 18 বছর হলেই তাদেরকে বিয়ে দিয়ে এখান থেকে বিদায় করে দেওয়া হতো। আমার বাবা তবু আমাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়িয়েছিল। তা না হলে আমাদের গ্রামের বেশিরভাগ মেয়ে ক্লাস 10 অবধি পড়াশোনা করতে পেরেছিল। আমরা গরিব পরিবারে ছিলাম, কিন্তু আমার বিয়ে আমাদের থেকেও ধনী পরিবারে হচ্ছিল। আমরা 2 ভাই বোন, ভাই আমার থেকে ছোট। আমি নিজের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন মনের মধ্যে সাজিয়ে রেখেছিলাম। কেননা বিয়ের আগে আমি নিজের মনের মতো কোনো জিনিসই কিনতে পারিনি। কারণ আমার বাবা মা গরিব। আমি কোনো জিনিসের বায়না করলে আমার মা আমাকে এটাই বলতো যে আমি যেন আমার হৃদয়ের সমস্ত স্বপ্ন আমার স্বামীর সাথে পূরণ করি। আমি আশা করেছিলাম যে আমার স্বামী আমার সমস্ত স্বপ্নের মান রাখবে আর আমাকে ভালো করে বুঝবে। কিন্তু কিছু কিছু জিনিস এমন ছিল যাতে আমি খুব দুঃখ পাচ্ছিলাম। আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার বাবার বাড়ি থেকে বিয়ের যৌতুক হিসেবে যা যা জিনিস দেওয়া হয়েছিল তাতে তারা বিভিন্ন রকমের খুঁত খুঁজে বের করতে শুরু করেছিল। আর আমার বাবার কাছে আরও জিনিসের দাবি করেছিল। আমি এই কারণেই অনেকবার আমার বাবাকে বলেছিলাম যে বাবা, এরকম বাড়িতে সম্বন্ধ করা উচিত না। কিন্তু আমার বাবা সব সময় বলতো যে ওরা বড়লোক মানুষ, এই কারণে ওদের সামনে তো আমাদের কিছুটা নিচু হতেই হবে, আর তাদের ডিমান্ড কেউ পূরণ করতে হবে। আর এটাই আমাদের সবার জন্য ভালো হবে। কেননা আমি তোকে সচ্ছল পরিবারে বিয়ে দিতে চাই। একবার তোর বিয়ে হয়ে গেলে তারপরে আর কোনো অসুবিধাই হবে না। আর তবেই তো তুই ওই বাড়িতে সুখে থাকবি। আমার নিজের বাবার কথা মাঝে মাঝে ঠিক মনে হতো। কখনো কখনো আমি নিজেই বুঝতে পারতাম না যে না জানি আমার ভবিষ্যৎ কি হবে। যখন থেকে আমার বিয়ে ঠিক হয়েছে তখন থেকে এখনো অবধি আমি আমার হবু স্বামীকে দেখিনি। কেননা আমাদের এখানে নিয়ম ছিল যে বিয়ের আগে ছেলে মেয়ে একে অপরকে দেখবে না, শুধুমাত্র পরিবারের লোকেরাই দেখবে, আর তাদের পছন্দমতো বিয়ে ঠিক করে দেওয়া হবে। আমি তো ছোটবেলা থেকেই দেখতে খুব সুন্দরী। এই কারণেই আমার হবু স্বামীর বাড়ির লোকেরা যখন আমাকে প্রথমবার দেখল তখন তারা সঙ্গে সঙ্গেই আমাকে পছন্দ করে নেয়। তারা আমাদের গ্রাম থেকে অনেক দূরে দিল্লিতে থাকত। এই কারণেই খুব বেশি বরযাত্রী আমার বিয়েতে আসবেন না। কিন্তু যতই কম লোক আসুক না কেন বিয়েতে অনেক রকমের ঝামেলা থাকেই। এই কারণেই আমার বাবা আমার বিয়ের সমস্ত ব্যবস্থাপনা নিয়ে খুব টেনশনে ছিলেন আর চিন্তা করতে লাগলেন কিভাবে বিয়ের সমস্ত কিছু ঠিকঠাকভাবে করা যায়। যাই হোক, আমার বিয়ে নির্ঝঞ্ঝাটে হয়ে গেল। এরপরে বিয়ের সমস্ত নিয়মকানুন শেষ হলে আমি বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে সন্ধেবেলা রেলওয়ে স্টেশনে এসে গেলাম। আমার হৃদয় বারবার আমার স্বামীর মুখ দেখার জন্য অস্থির হয়ে উঠছিল। কিন্তু মুখ তো দূরের কথা, আমি আমার স্বামীকে এক নজরও দেখতে পেলাম না। কেননা আমার শ্বশুর বাড়ির লোকেরা একটা লম্বা ঘুমটা আমার মুখের উপরে টেনে দিয়ে রেখেছিল। তার উপরে আমার শ্বশুর বাড়ির মহিলারা ছিল, আমার শাশুড়ি, ননদ, আরও অনেক আত্মীয় স্বজন ছিল। তারা সবাই আমাকে একেবারে ঘিরে রেখেছিল, যার কারণে আমি আমার স্বামীকে
না কিছু বলতে পারছিলাম, না তো তাকে এক ঝলক দেখতে পাচ্ছিলাম। তারপর আমি নিজের মনকে বোঝালাম যে আর তো মাত্র কিছু সময়ের ব্যাপার। কিছুক্ষণ পরে ট্রেন স্টেশনে এলে আমরা সবাই মিলে ট্রেনে উঠে বসব। তখন আমার স্বামী আমার পাশে এসেই যাবে। এই কারণে আমাকে আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। এতটুকু অপেক্ষা তো আমি করতেই পারি। আমি জানি আমার স্বামী আমাকে দেখার জন্য অস্থির হয়ে আছে, যেরকম আমি অস্থির হয়ে আছি। আমি মনে মনে খুশি ছিলাম যে আমার স্বামী যখন আমাকে প্রথমবার দেখবে তখন আমার সৌন্দর্য দেখে হতভম্ব হয়ে যাবে, আর না জানি সে আমার কত প্রশংসা করবে। আমি এই সমস্ত কথাই ভেবে ভেবে বারবার পুলকিত হচ্ছিলাম, আর মনে মনে খুব খুশি হচ্ছিলাম। কিছু সময় পরেই আমাদের ট্রেন স্টেশনে এসে গেল, আর আমরা সবাই নিজেদের বুক করা ক্যাবিনে উঠে বসে গেলাম। এখনো আমার শাশুড়ি আর আমার নন্দ আমার সঙ্গে আটার মতো লেগে রইল। আমার শাশুড়ি আমার কাছে এসে বসল আর বলতে লাগল, বৌমা, নিজের ঘোমটা সরিয়ে আমাকেও তো একটু নিজের মুখটা দেখাও। আমিও তো আমার হৃদয় ভরে আমার ছেলে সমিতের নববধূকে দেখি। তার কথা শুনে আমি দীর্ঘশ্বাস ছেড়ে মাথা থেকে তাড়াতাড়ি করে নিজের ঘুমটা মুখ থেকে উঠিয়ে দিলাম। কিন্তু আমি আমার চোখ নিচু করেই রেখেছিলাম। আমার মুখ দেখে আমার শাশুড়ি কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইলা। তারপরে সে আর যে সমস্ত আত্মীয়রা ছিল তারা বলতে লাগল, সমিতের বউ তো একদমই চাঁদের মতো হয়েছে। আমাদের সমিতের ভাগ্য খুলে গেছে। তার উত্তরে তাড়াতাড়ি করে আমার শাশুড়ি বললেন, কপাল তো এই মেয়ের খুলে গেছে, যে আমার 7 রাজার ধন আমার ছেলে সমিতকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। না হলে তো কত ভালো ভাল মেয়ে আমার স্বামীর জন্য পাগল হয়েছিল। আমার শাশুড়ি আমাকে সুন্দর করে বোঝাতে লাগলেন যে দেখো, আমার সমিতের সবসময় খেয়াল রাখবে, আর ওর কোনো কথাতেই কখনো না করবেন না। ও যে রকম বলবে চুপচাপ সে রকম করে দেবে। ও এখন থেকে তোমার স্বামী, ওর সাথে মিলেমিশে থাকা তোমার কর্তব্য। এই কারণে ওর সঙ্গে ভালোভাবে থাকবে, বুঝেছ? আর সংসারের সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করবে। বেশি ঢং ঢং দেখানোর কোনো দরকার নেই, কেননা আমাদের ওখানে মেয়েদের নতুন নতুন বাহানা কেউই দেখতে চায় না। এই কারণে তুমিও এই আশা করবে না যে তুমি সমিতের সঙ্গে যে কোনো নকরা করতে পারবে। যদি তুমি ওকে খুশি রাখো তাহলে ও তোমার খুব খেয়াল রাখবে। ব্যাস, আমি চুপচাপ নিজের মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিলাম। কিছু সময় পরে আমার শ্বশুর আমাদের কেবিনে এসে পড়লেন, আর আমার শাশুড়িকে বলতে লাগলেন, যাক বাবা, খুব ভালো হয়েছে, যেসব কিছু খুব ভালোভাবে কেটে গেছে। আমার শাশুড়ি বলতে লাগলেন, হ্যাঁ ভালো তো হয়েছে, ব্যবস্থাপনাও ওর বাপ ঠিকঠাকই করেছিল। কিন্তু সে আমাদের জন্য যে কামরা বুক করে দিয়েছে এটা সস্তা মনে হচ্ছে। আরও একটু ভালো কেবিন যদি বুক করে দিত তাহলে তার কি এমন অসুবিধা হতো? এই কথা শুনে আমার শ্বশুর বলতে লাগলেন, আরে এখন ছাড়ো এসব কথা, কি তুমি সামান্য একটা জিনিস নিয়ে পড়ে রয়েছ? তখন আমার শাশুড়ি বলতে লাগলেন যে আরে, যেটা বলার মতো কথা সেটা তো বলতেই হবে। আমরা এত বড় ফ্যামিলির মানুষ, আমাদের কোনো জিনিসের কোনো অভাব হওয়া উচিত না। এখনো তো কাপড় চোপড় আর অন্যান্য জিনিসও দেখা বাকি আছে। যদি আমার কোনো জিনিসের গড়বড় মনে হয় তাহলে আমি এর বাবাকে ডেকে সমস্ত উসুল করে নেব। আমার শাশুড়ির এই সমস্ত কথাতে আমার শ্বশুর হাতে মাথা নাড়িয়ে এই কেবিন থেকে বাইরে চলে গেল। এরপরে আমার শাশুড়ি নিজের মেয়ে মানে আমার নন্দকে বলতে লাগল, হ্যাঁ যাই হোক না কেন, এখন এই মেয়েটা আমাদের বাড়ির বউ, আমাদের সম্মান কি আর করা যাবে? যেমনই হোক না কেন আমাদের একে নিজের করে নিতে হবে। যৌতুক হিসাবে যতটা পাওয়া গেছে সেই নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। নিজের শাশুড়ির মুখ থেকে এই সমস্ত কথা শুনতে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু আমি তাকে কিছু বলতে পারছিলাম না। সমস্ত বিষয় সহ্য করে আমি চুপচাপ বসে রইলাম। তারপরেও আমার শাশুড়ি বলতে লাগল, বৌমা, আমার পায়ে খুব ব্যথা করছে, নাও তাড়াতাড়ি করে আমাকে একটু মেসেজ করে দাও তো। এই বলে আমার শাশুড়ি তাড়াতাড়ি করে নিজের পা দুটো আমার এদিকে এগিয়ে দিলেন।
আমিও চুপচাপ তাকে মেসেজ করতে লাগলাম। আর সে খুব আরামে নিজের মাথা এলিয়ে চোখ বন্ধ করে ঘুমোতে লাগলেন। আমি মনে মনে ভাবতে শুরু করেছি যে কোথায় আমি নিজের স্বামীর সাথে দেখা করার স্বপ্ন দেখছিলাম, কিন্তু এই লোকেরা তো আমার পিছনেই ছাড়ছে না। এখন অনেক রাত হয়ে গেছে, কিন্তু তারপরেও ওই লোকেরা আমার কাছ থেকে বাইরে যাওয়ার নাম অবধি নিচ্ছে না। কিন্তু তারপর আবার ভাবলাম, আমাকে সমস্ত কিছুর অভ্যাস করে নিতে হবে, কেননা আমাকে এদের সাথে সারা জীবন কাটাতে হবে। যাই হোক, কিছু সময় পরে আমার শাশুড়ি বলতে লাগলেন, চলো, অনেক সেবা করে ফেলেছ, এখন আমাকে ছেড়ে দিয়ে আমার ছেলের সেবা করো গিয়ে। এরপরে আমার শাশুড়ি আমাকে বলতে লাগলেন যে দেখো, নিজের এই সমস্ত গয়নার খেয়াল রেখো, একটা গয়নাও এদিক ওদিক হওয়া চাই না। এটুকু বলেই তিনি কেবিন থেকে বাইরে বেরিয়ে গেলেন। তিনি চলে যাওয়াতে আমি শান্তির নিঃশ্বাস নিলাম। এখন রাত অনেক হয়ে গেছে। আমি চুপচাপ নিজের ঘোমটা তুলে নিজের চুল খুলে দিলাম আর জানলার পাশে বসে পড়লাম। ঠান্ডা হাওয়া আর বাইরের সৌন্দর্য দেখে আমার ভিতরে ভিতরে খুব শান্তি অনুভব হচ্ছিল। ট্রেন নিজের গতিতে চলতে শুরু করেছিল। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম ঘন জঙ্গল, তার উপরে পূর্ণিমার চাঁদ যেন স্বর্গের মতো মনে হচ্ছিল। আমি কিছু সময় চুপচাপ বাইরের দৃশ্য দেখতে লাগলাম আর গুনগুন করে গান গাইছিলাম। এরপরে আমার হঠাৎ করে খেয়াল এলো যে অনেক সময় পার হয়ে গেছে, কিন্তু আমার স্বামী এখনো অবধি আমার কাছে কেন আসছে না? আমি সমস্ত কিছুই ভাবছিলাম। তখনই আমার কেবিনের দরজায় কারো আসার শব্দ শুনতে পেলাম। আমি বুঝে গেলাম যে আমার স্বামী আসছে। আমি তাড়াতাড়ি সোজা হয়ে বসে পড়লাম আর নিজের ঘুমটা আস্তে আস্তে করে মাথায় উঠিয়ে দিলাম। আমার স্বামী ভেতরে এসে পড়ল। এরপরে ওর নিজের মুকুট খুলে এক সাইডে রাখল। আমার মনে হয়েছিল ও আমাকে কোনো না কোনো কথা তো অবশ্যই বলবে, আর আমি প্রথমবার নিজের স্বামীর গলার আওয়াজ শুনতে পাব। আমি চুপচাপ মাথা নিচু করে বসে রইলাম। সে নিজের পাঞ্জাবি খুলে আমার সামনের সিটে রেখে দিল। তারপরে চুপচাপ আমার পাশে এসে বসে পড়ল। এরপরে সে আস্তে আস্তে আমাকে ছোঁয়ার চেষ্টা করল আর আমার চুলকে এক সাইডে করে দিল। তার এরকম করাতে আমার মধ্যে একটা অদ্ভুত রকমের ঢেউ খেলে গেল। আমার এরকম মনে হচ্ছিল যে আমি যেন কারেন্টের শক খেয়েছি। লজ্জায় আমার চোখ বন্ধ হয়ে গেল। আমি ভাবতে লাগলাম, এটা কি? এত আশার সাথে সাথে সবকিছু করতে শুরু করে দিয়েছে। আমার তো মনে হয়েছিল যে এ আমার সাথে কিছু সময় কথা বলবে, তারপরে কিছু সময় আমার প্রশংসা করবে, কিন্তু এ তো এরকম কিছুই করল না, এসেই শুরু করে দিল। তখন আমি ভাবলাম, হয়তো হতে পারে যে আমার স্বামী আমার জন্য খুব বেশি অস্থির হয়েছিল, এই কারণেই ওর দেরি সহ্য করতে পারছে না। এরপরে আমার স্বামী আমাকে ঘুরিয়ে তার দিকে বসাল আর আমার মুখ নিজের দুহাতে নিয়ে খুব গভীরভাবে দেখতে লাগল। আমি মুখে হালকা হাসি নিয়ে আস্তে আস্তে আমিও নিজের চোখ উঠলাম আর এক নজর নিজের স্বামীর দিকে তাকালাম। যখন আমি আমার স্বামীকে দেখলাম, তখন তাকে দেখে আমার মন খুব খুশি হয়ে গেল, কেননা আমার স্বামী দেখতে খুব হ্যান্ডসাম। যেরকম আমি মনে মনে চাইতাম সে একদম সেরকমই ছিল। এটা দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম যে কম সে কম ভগবান আমাকে মনের মতো একজন জীবন সাথী দিয়েছেন। ও না তো শুধু দেখতে ভালো ছিল, বরং ওর হাইট, শরীর স্বাস্থ্য খুবই ভালো ছিল। ওর পেশিবহুল শক্তিশালী হাত আমাকে ভিতরে ভিতরে অস্থির করে তুলেছিল। এরপরে ও আমার শরীর থেকে এক এক করে গহনা খুলতে লাগল। এরপরে সেগুলোকে একটা কাপড়ের পুঁটলিতে করে এক সাইডে রেখে দিল। এই অনুভব আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আর আমার স্বামী যে রকমভাবে অস্থির হয়ে আমাকে কাছে পেতে চাইছিল, সেটা আমাকেও খুব খুশি করে দিয়েছিল, কেননা ও আমার সময়েরও পুরো খেয়াল রাখছিল। আমি খুব খুশি হয়েছিলাম আর আমিও আমার স্বামীর সাথে সম্পূর্ণরূপে সাথ দিয়েছিলাম। এদিকে ট্রেন খুব স্পিডে ছুটছিল আর ওদিকে আমরা আমাদের কাজে জমেছিলাম। এরপরে না জানি কখন, এতক্ষণ পরিশ্রম করার ফলে কখন যে আমার চোখ লেগে গেল, সেটা আমি বুঝতে পারিনি।
সকালের দিকে আমার কামরার বাইরে হালকা হালকা কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, যেটা শুনে আমি তাড়াতাড়ি করে উঠে বসে পড়লাম। এরপর আমি লক্ষ্য করে দেখলাম যে আমার স্বামী কেবিনের মধ্যে নেই। আমি বুঝে গেলাম যে ও হয়তো ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেছে। আমি তাড়াতাড়ি করে নিজের কাপড় বদলালাম আর নিজেকে ঘোমটায় ঢেকে নিয়ে যখন বসলাম, তখনই আমার শাশুড়ি নন্দ আর আমার শ্বশুর হন্তদন্ত হয়ে আমার ক্যাবিনের মধ্যে ঢুকে পড়ল। প্রথমে তো আমি কিছুই বুঝতে পারছিলাম না যে কি হয়েছে, তাই আমি তাড়াতাড়ি করে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তখন আমার শাশুড়ি বলতে লাগলেন যে তোমার সমস্ত গহনা ঠিকঠাক আছে তো? হঠাৎ তার মুখে এই রকম কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম, কেননা এই সময় শুধুমাত্র একটা লকেট ছাড়া আমার শরীরে আর কোনো গহনা ছিল না। কেননা আমার স্বামী রাতের বেলা আমার সমস্ত গহনা খুলে খুলে ফেলেছিল। আমার শাশুড়ি তাড়াতাড়ি করে আমাকে ভালোভাবে দেখতে শুরু করে দিল। এরপরে এটা দেখে হতবাক হয়ে গেল যে আমার শরীরে একটাও গহনা নেই। এর আগে আমি তাকে কিছু বলতাম, তিনি চিৎকার করা শুরু করে দিলেন যে এখন তো আমরা সম্পূর্ণরূপে বরবাদ হয়ে গেছি। ওই চোর না শুধু আমাদেরকে লুটে নিয়েছে, বরং বউমারও সমস্ত গহনা নিয়ে গেছে। আমাদের তো কয়েক লাখ টাকা লোকসান হয়ে গেল। আমি তো না জানি বৌমার গহনা নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। আমি ভেবেছিলাম এই গহনা পরে আমি আত্মীয় স্বজনের বাড়ি যাব আর সবাইকে গিয়ে দেখাব যে আমার কাছেও এরকম দামি দামি গহনা আছে। কিন্তু এখন আমি কি করব না জানি। আমাদের তো কত লাখ টাকা লোকসান হয়ে গেল, সমস্ত টাকা পয়সা লুট হয়ে গেছে। আমার শাশুড়ি খুব বাজেভাবে কান্না করতে লাগলেন। এরপরে আমাকে বললেন, তোমার বুদ্ধি শুদ্ধি কি সব লোপ পেয়ে গেছে? তুমি কি করছিলে? তুমি টেরও পাওনি যে তোমার সমস্ত গহনা কখন খুলে নিয়ে গেছে? আমি তাদেরকে বলতে চাইতাম যে আমার সাথে সেরকম কিছুই হয়নি, কিন্তু আমার শাশুড়ি আমার কোনো কথা শোনার জন্য রেডি ছিলেন না। তিনি চিৎকার করতে করতে বলতে লাগলেন যে আমার তো মনে হয়েছিল যে বৌমা পা আমাদের পরিবারের জন্য ভালো হবে, কিন্তু এত অপয়া বেরোল, এখনো তো আমাদের বাড়িতে পৌঁছায়নি, তাতে আমাদের কয়েক লাখ টাকা লোকসান হয়ে গেল। যদি আমি আগে জানতাম যে এর পা পড়া আমাদের জন্য অশুভ, তাহলে আমি কখনোই আমার সমিতের জন্য একে নিয়ে আসতাম না। এরপরে তিনি চিৎকার করে বললেন যে তোমাকে তো আমি ছাড়ব না, তোমার এই বোকামির জন্য না জানি আমার কত লোকসান হয়ে গেল। এখন তুমি দেখবে আমি সমিতকে বলে কিভাবে তোমাকে অপমান করাই। তার এই কথা শুনে আমি ভিতরে ভিতরে কেঁপে উঠলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম যে আমার স্বামী হয়তো আমার শাশুড়ির কথা শুনে আমার সাথে খারাপ ব্যবহার করবে। এখনো তো আমার মন থেকে তার সাথে কাটানো মিষ্টি সময়টাকেও বের করতে পারেনি। এই সবই ভাবছিলাম, তখনই আমার শাশুড়ি বললেন যে এই ছেলেটা এত কেয়ারলেস যে কি বলবো। তখনই দুটো লোক আমার ক্যাবিনের মধ্যে ঢুকল, যার মধ্যে একজন লোকের গায়ে তো শুধু একটা গেঞ্জি ছিল, আর দ্বিতীয় লোকটার গায়ে কোনো কাপড়ই ছিল না, আর সে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। তাকে দেখে মনে হচ্ছিল যে সে মদের নেশায় পুরোদমে চুবুর হয়ে আছে, কেননা সে ঠিকঠাকভাবে দাঁড়াতেও পারছিল না। তখনই আমার শাশুড়ি একটা লোককে বলতে লাগল, একে তোমরা কোথায় পেলে? তখন ওই লোকটা বলতে লাগল যে আরে এ তো বাথরুমের মধ্যে এরকম অবস্থায় পড়েছিল, ওই চোর একেও ছাড়েনি, এর কাপড় খুলে নিয়েছে, আর এর দামি শেরওয়ানিও খুলে নিয়েছে, যেটা আমরা এর জন্য কিনেছিলাম। সেই চোর সেই শেরওয়ানিটাও নিয়ে পালিয়ে গেছে। আমি এইসব শুনছি। আমি তখনই আমার শাশুড়ি ওই লোকটাকে বলতে লাগল যে দেখ সমিত, তোর নতুন বউ কতটা বোকামতো কাজ করেছে। এর নিজের সমস্ত গহনা ওই চোরের হাতে তুলে দিয়েছে। যখন চোর ওর গহনা চুরি করে নিয়ে যাচ্ছিল, তখন তো এর চিৎকার চেঁচামেচি করা উচিত ছিল, কিন্তু এ তো না জানি কি ঘুম ঘুমিয়েছিল যে ও কিছুই টের পায়নি। আমার শাশুড়ির মুখ থেকে এই কথা শুনে আমি তো হতভম্ব হয়ে আস্তে আস্তে নিজের চোখে উঠিয়ে সেই লোকটাকে দেখলাম।
যাকে আমার শাশুড়ি সমিত বলে ডাকছিল। লোকটার চেহারা দেখেই আমার তো মাথা ঘুরে গেল। কেননা যাকে তিনি সমিত আর আমার স্বামী বলছেন, সে তো সেই লোক না যে আমার সাথে কালকে রাতে বাসর রাত কাটিয়েছে, আর যাকে আমি নিজের স্বামী ভেবে আমার সমস্ত কিছু লুটিয়ে দিয়েছি। এ তো একটা মোটা সোটা দেখতে লোক ছিল, যে কিনা নিশাতে মাতাল হয়ে আছে। একে দেখেই আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। সাথে সাথে আমি এটা ভেবেও চিন্তায় পড়ে গেলাম যে যদি এদের মধ্যে কেউ এই কথাটা জানতে পেরে যায় যে ওই চোর আমার সাথে সেই সব কিছুই করেছে যেটা এদের ছেলের করার কথা ছিল, তাহলে না জানি এই লোকেরা আমার কি অবস্থা করত। তখনই ওই লোকটা বলতে লাগল, সানি তো সারা রাত বাথরুমে পড়ে আছিল, এ তো নতুন বউয়ের কাছে আসেনি। এ কথা শুনেই আমার শ্বশুর সঙ্গে সঙ্গে সানির গালে থাপ্পড় মেরে বললেন, এই ছেলেটা কখন শোধরাবে না? আরে কমপক্ষে কিছুটা তো লজ্জা কর। কালকে রাত তোর বউমার সাথে বাসর রাত ছিল, কালকে তো কমসে কম বৌমার খেয়াল রাখা উচিত ছিল। কিন্তু তুই তো নেশায় এত আসক্ত হয়ে পড়েছিস যে নেশা ছাড়া তুই কিছুই দেখতে পাস না। তুই একবারও বৌমার ব্যাপারে ভাবিসনি যে সারারাত তোকে ছাড়া তার একলা কিভাবে কাটবে? বৌমা কতটা অধীর আগ্রহে তোর জন্য অপেক্ষা করছিল, কিন্তু তোর তো কারো কোনো চিন্তাই নেই। এই সমস্ত কিছু তোর মায়ের তোকে বেশি আশকারা দেবার ফল, যার কারণে তুই কারো কোনো কথাই শুনিস না। আমার শ্বশুর এটুকু বলার সাথে সাথে আমার শাশুড়ি শ্বশুরের উপর চিৎকার করে বলতে লাগলেন যে খবরদার, তুমি যদি আমার ছেলেকে কিছু বলো তাহলে ভালো হবে না। ওর কি ভুল ছিল? ভুল তো এই মেয়েটা করেছে। ও যদি সমস্ত জিনিসের খেয়াল রাখত তাহলে আজকে আমাদের লাখ টাকার লোকসান হতো না। আমি মনে মনে ভাবতে লাগলাম যে আসলে এই এক রাতে আমার সাথে কি থেকে কি হয়ে গেল। চোর শুধুমাত্র আমার গয়নাই নিয়ে যায়নি, সঙ্গে আমার ইজ্জতও নিয়েছে। তার উপরে আমার কপালে এত খারাপ শ্বশুরবাড়ি আর এত জঘন্য স্বামী উঠেছে যে কি বলবো। তখন হঠাৎ আমার খেয়াল এল যে ওই চোর যখন আমার গহনা খোলা ছিল তখন সে একটা ছোট পুটলির মধ্যে সেগুলো রেখেছিল। হয়তো সে এই কারণেই এরকম করছিল, যাতে আমার সাথে সবকিছু করার পরে সে ওই পুটলিটা চট করে নিয়ে সেখান থেকে চুপচাপ চলে যেতে পারে। আমি এদিক ওদিক ভালোভাবে দেখে তারপরে নিচু হয়ে তাড়াতাড়ি করে ওই কাপড়টাকে টানলাম। সেটা সেই পুটলিটা ছিল যার মধ্যে সেই চোর আমার সমস্ত গহনা রেখেছিল। আমি যখনই ওই পুটলিটা খুললাম তখন এর মধ্যে থেকে আমার সমস্ত গয়না বেরিয়ে এল। যখন সেই গহনাকে বের করে আমি দেখলাম তখন আমার শাশুড়ি একটা লোভী শিয়ালের মতো তাড়াতাড়ি করে ওই সমস্ত গহনা আমার হাত থেকে ছিনিয়ে নিল, আর তার চোখ লোভে চকচক করে উঠল। এরপরে সে খুশি হয়ে বলতে লাগল, আরে বাহ, গয়না তো চোর নিতে পারেনি। আমার শাশুড়ি বলতে লাগলেন, আমি এতক্ষণ ধরে এই চিন্তাতে মরেই যাচ্ছিলাম যে আমার লাখ টাকার গয়না চুরে নিয়ে গেছে, কিন্তু কপাল ভালো যে এই লাখ টাকার গয়নার কিছুই হয়নি। আমি ভাবতে লাগলাম, আমার বাবার এত কষ্টে বানানো এই গহনার উপরে এই মহিলা কি রকম নির্লজ্জের মতো নিজের অধিকার ফলাচ্ছে। তারপরে তিনি আমার দিকে তাকিয়ে রাগী স্বরে বলতে লাগলেন যে যখন তুমি জানতে এই গয়না তুমি আগের নিচে লুকিয়ে রেখেছ, তাহলে আমাকে এতক্ষণ ধরে বলনি কেন? আমি কখন থেকে এর জন্য এত টেনশন করছিলাম। যদি আমার হার্ট অ্যাটাক হয়ে যেত তারপরে কি তুমি এই গয়নার কথা বলতে? আমি আস্তে আস্তে বললাম, মা, আমি তো কখন থেকেই আপনাকে বলার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি তো আমাকে বলার মতো সুযোগই দেননি। আমার এই কথা শুনে আমার শাশুড়ি বলতে লাগলেন, তুমি এখনই আমার মুখে মুখে কথা বলছো। খবরদার, যদি আমার কথার উপর তুমি কথা বলো তাহলে ভালো হবে না। আমার শ্বশুর তাড়াতাড়ি করে আমার পক্ষ নিয়ে বললেন যে এতে বোমা কি এমন ভুল কথা বলেছে? তুমি এতক্ষণ ধরে কথা বলতে দিচ্ছিলে কাউকে? তুমি তো একাই বকবক করে যাচ্ছিলে। যাই হোক, তুমি দেখো যে কত বুদ্ধিমান বৌমা পেয়েছি আমরা। এ আগেই নিজের সমস্ত গহনা খুলে এক সাইডে যত্ন করে রেখে দিয়েছিল। যদি এরকম না করত
তাহলে হয়তো ওই চোর এই সমস্ত গয়না নিয়েও পালিয়ে যেত। শ্বশুরের এই কথা শোনার পরে আমার শাশুড়ি চুপচাপ আমার দিকে দেখতে লাগলেন। এরপরে আমার শাশুড়ি আবার বলতে লাগলেন, এখন যা হওয়ার ছিল তা হয়ে গেছে। টাকা পয়সা কাপড় চোপড়ের লোকসান তো হয়ে গেছে। এখন কি করা যাবে? কিন্তু এই সমস্ত কিছু এই অপয়া মেয়ের কারণেই হয়েছে। আমি আমার শাশুড়িকে বললাম, মা এখন আর কি করা যাবে? কে জানত যে চোর এরকম করে সব কিছু নিয়ে যাবে। এখন আমি যেমনি হই না কেন, আমি তো আপনার বাড়ির বউ, আপনাদের বাড়ির সম্মান। এখন আমি যেমনই হোক না কেন, আমার নাম তো আপনাদের সাথে জড়িয়ে গেছে। তাই এখন আর কিছুই করার নেই। আমিও নিজের শাশুড়িকে সেই কথাটাই ফিরিয়ে দিলাম, যেটা উনি আমার জন্য বলেছিলেন। প্রথমে তো আমি মনে মনে এই কথাটা নিয়ে খুবই লজ্জিত ছিলাম যে একটা চোর আমার সাথে সবকিছু করে গেছে। কিন্তু এখন আমি একদমই লজ্জিত নই। কারণ এখন আমি এটাই ভাবছি যে এরকম লোকেদের সাথে এটাই হওয়া উচিত ছিল। আমার বিয়ে একটা এমন লোকের সাথে দিয়ে দেওয়া হয়েছে যে নেশা ছাড়া আর কিছুই বোঝে না। কম সে কম আমি একবারই হোক না কেন, কিন্তু আসল পুরুষের সুখ পেয়েছিলাম। আর এই সুখটাকে নিজের ভিতরে অনুভব করে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারব। সে যেই হোক না কেন, সত্যিকারের পুরুষ ছিল। সে আমাকে যে সুখ দিয়েছিল সেটা এই মোটা লোকটা, মানে আমার স্বামী, কখনোই দিতে পারত না। আমার মতো সুন্দরী মেয়েদের চোরের মতো লোক পাওয়া উচিত। কিন্তু আমার ফাটা কপাল, তাই আমি সমিতের মতো স্বামী পেয়েছি। কিন্তু কম সে কম আমার বাসর রাত তো খারাপ হয়নি। যদিও সেটা ট্রেনের মধ্যে আমার স্বামী মনে করে অন্য লোকের সাথে হয়েছিল। আর সেই চোরও আমার সাথে এতটা সততা দেখিয়েছিল যে সে আমার সাথে সবকিছু করার পরেও আমার একটা গয়নাও চুরি করে নিয়ে যায়নি। এটা ভেবেই আমি মনে মনে হাসতে লাগলাম। আমাকে হাসতে দেখে আমার শাশুড়ি আমাকে বললেন, তুমি এত হাসছো কেন? তখন আমি ধীর গলায় বললাম যে আসলে আমি এটা ভেবে খুশি হচ্ছে যে আমাদের গহনা বেঁচে গেছে। আর এখন আপনি আত্মীয় স্বজনের কাছে এই গহনা পরে আরামসে যেতে পারবেন। আমার এই কথা শুনে আমার শাশুড়ি বললেন, হ্যাঁ, তুমি এই কথাটা ঠিকই বলেছ। এর কিছুক্ষণ পরে তারা সবাই আমার কেবিন থেকে বেরিয়ে গেলেন। আমার স্বামীও আমার শ্বশুরের সাথে কেবিন থেকে বেরিয়ে গেল। আমি আর একবার চুপচাপ জানলার কাছে বসে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। আর মনে মনে গুনগুন করে গান গাইতে লাগলাম। আর ভাবতে লাগলাম, এক মদখোর নেশাখোর স্বামীর চাইতে এক সৎ চোর আমার কাছে অনেক ভালো। কারণ চোর তার নিজের হাতে সবকিছু খুলেও সে আমাকে মজা দিয়ে চলে গেল। কিন্তু তার লাখ টাকার জিনিসের প্রতি কোনো লোভ নাই। কি অসাধারণ চোর এসেছিল আমার জীবনের প্রথম বাসর রাতে। বন্ধুরা, ঘটনাটি এখন আমি অনেক মিস করি। আর ভাবি কখন আসবে আমার জীবনে আর একটা সেই রকম চোর, যেই চোরের দেওয়া সুখ এখনো আমি ভুলতে পারি নাই। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। গভীর রাতে হঠাৎ অনুভব করলাম কেউ আমার দরজায় ধাক্কা দিচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো আমার স্বামী হবে, কিন্তু দরজা খুলে দেখি আমার ভাসুর কেমন জানি এক অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি তখন নিজেকে বাঁচাতে দৌড়ে গেলাম রান্নাঘরের দিকে। তখন আমার ভাসুরও আমার পিছু পিছু দৌড়ে গিয়ে আমাকে ধরে ফেলে মাটিতে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি গল্পটি শুনে তোমরা অনেক মজা পাবে। তবে গল্পটি শোনার পূর্বে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। বন্ধুরা, আমার নাম শ্রীজুতি। বিয়ে হয়েছে আমার ৩ বছর হয়েছে। বিয়ের ৩ বছর পর হঠাৎ করে আমার ভাসুর আমার দিকে খারাপ নজরে তাকাতে শুরু করল।
আমার স্বামীর সামনেই আমার ভাসুর আমার সঙ্গে খারাপ কিছু করতে চাইত, কিন্তু আমার স্বামী আমার ভাসুরকে কিছু বলেনি। আমার স্বামী এতটা কাপুরুষ ছিল যে সে নিজেই আমাকে তার দাদার হাতে সঁপে দিতে চেয়েছিল। আসলে আমার স্বামী এবং আমার জ্যাঠানি, যখন তারা দুইজনে স্বেচ্ছায় একে অপরের সঙ্গে নোংরা সম্পর্কে জড়িয়ে গিয়েছিল, তখন আমরা কেউ এই কথাটা জানতাম না। একদিন আমার ভাসুর যখন ঘরে ছিল না, তখন আমার স্বামী ও জেঠানি একে অপরের সঙ্গে খারাপ সম্পর্ক ছিল, এবং আমার ভাসুর নিজের চোখে নাকি তাদের দুজনকে একসঙ্গে দেখেছিল। তখন আমার ভাসুর আমার স্বামীকে অনেক মেরেছিল। আসলে আমার ভাসুর ও আমরা আলাদা বাড়িতে থাকতাম। আমরা গ্রামে থাকতাম, এবং আমি যে গ্রামে থাকতাম তার পাশের গ্রামে জীবন নামের একটি ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। জীবন বাড়ির ছোট ছেলে, এবং আমার ভাসুরের নাম হচ্ছে সীমান্ত। বিয়ের 2 বছর পরেই আমি কন্যাসন্তান জন্ম দিয়েছিলাম। কিন্তু আমার ভাসুর ও জেঠানির আমাদের অনেক আগে বিয়ে হয়েছিল। তারপরেও তাদের কোনো বাচ্চা হয়নি। কিন্তু আমার শাশুড়ি এই ব্যাপারে কোনো দিন আমার ভাসুর এবং আমার জ্যাঠানিকে কিছু বলেনি, কারণ আমার শাশুড়ি খুবই ভালো মনের মানুষ ছিলেন। উনি আমাকে এবং আমার জেঠানিকে অনেক ভালোবাসতেন। কিন্তু আমার শাশুড়ি আমাদের সঙ্গেই পুরাতন বাড়িতেই থাকতেন। আমার ভাসুর জেঠানি যে বাড়িতে থাকত, সেই বাড়িটা আমাদের এই পুরাতন বাড়ি থেকে কিছুটা এগিয়ে গিয়েছিল। সেদিন দুপুরবেলা আমার ভাসুর হঠাৎ করে আমার জেঠানিকে নিজের বাড়ি থেকে বের করে টানতে টানতে আমাদের এই পুরাতন বাড়িতে নিয়ে আসে। তার আগে জানি না কেন আমার স্বামী বাইরে থেকে অনেক দ্রুত দৌড়ে এসে বাড়ির ভেতরে ঢুকে রুমে এসেই দরজা লাগিয়ে হাঁপাতে লাগল। আর আমাকে বলল, আমাদের বাড়িতে কেউ এলে দরজা খুলবে না। আমি বললাম, ঠিক আছে। ঠিক ওই সময় আমাদের দরজায় কেউ এত জোরে ধাক্কা দিতে লাগল যে আমার স্বামীর বারণ করা সত্ত্বেও আমাকে বাধ্য হয়ে বাড়ির দরজা খুলতে হয়েছিল। আমি যখন বাড়ির দরজা খুললাম, তখন আমার ভাসুর ধাক্কা মেরে আমার জ্যাঠানিকে ঘরের ভিতরে ফেলে দিল। আমি তখন রেগে আমার ভাসুরকে বললাম, দাদা, আপনি এটা কেমন ব্যবহার করছেন? দিদিকে এভাবে ধাক্কা দিচ্ছেন কেন? ওই সময় আমার ভাসুরের চোখে অনেক বেশি রাগ ছিল। তারপরে উনি অনেক রেগে চিৎকার করে আমার স্বামীকে ডাক দিলেন। আমার স্বামী যখন তাও ঘর থেকে বের হয়নি, তখন আমি ভাসুরকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, আমাকে কেউ কিছু বলবে? আমার ভাসুর তখন রেগে আমাদের রুমের দরজা ভেঙে দিয়ে আমার স্বামীর কলার ধরে ঘর থেকে বের করে তাকে জোরে ধাক্কা দিয়ে বলল, তোমার স্বামী আর আমার বউ, এরা দুইজন মিলে আমাকে ঠকিয়েছে। একে তো আমার ভাই বলতে ঘেন্না হচ্ছে, একে তো আমি আজ প্রাণে মেরে ফেলব। আজ আমি একে ছাড়ব না। সাহস কি করে হলো আমার বউয়ের সঙ্গে বাজে সম্পর্ক করার? সবকিছু শোনার পরে আমি তো মাথায় হাত দিয়ে বসে পড়েছিলাম, কারণ স্বপ্নেও ভাবতে পারিনি আমার স্বামী এরকম কিছু একটা নোংরা কাজ করবে, তাও আবার তার নিজের বৌদির সঙ্গে। তারপর আমার স্বামী নিজের ভুল বুঝতে পেরে আমার ভাসুরকে বলল, দাদা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার ভাসুর তখন বলল, তুই এটা ভুল নয়, অনেক বড় অপরাধ করেছিস, আর এটার শাস্তি তো তোকে পেতেই হবে। তাই আমি এক্ষুনি পঞ্চায়েতে যাব, আর তোর ব্যাপারে সব কিছু সত্যি কথা বলে দেব। পঞ্চায়েতের নাম শুনে তো আমার স্বামী অনেক ভয় পেয়ে বলল, দাদা, তোমার পায়ে ধরছি, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে গ্রহণ করে নেব, কিন্তু তুমি দয়া করে পঞ্চায়েতে যেও না। ওই সময় আমার জ্যাঠানিও আমার ভাসুরের পা ধরে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। এই কথাটাকে আর বাড়াবাড়ি করো না, তাহলে আমাদের বাড়ির মান সম্মান কিছুই থাকবে না। আমার ভাসুর তখন জ্যাঠানির চুলের মুঠি ধরে বলল, মান সম্মান আর কিছু বাকি রয়েছে কি? সবকিছু তো শেষ করে দিলি। তুই যা করছিস, তোকে আমি আর কোনোদিন স্ত্রী রূপে গ্রহণ করব না। তুমি যার সঙ্গে মুখ কালো করেছিস, ওর সঙ্গে থাক। ওই সময় আমার শাশুড়ির ঘরে ঢুকে আমার ভাসুর এবং আমার স্বামীকে জিজ্ঞেস করল, কি হয়েছে? তোরা এইভাবে চিৎকার চেঁচামেচি ও ঝামেলা করছিস কেন? ওদিকে আমার শাশুড়ি আমার মাথায় হাত দিয়ে কাঁদতে দেখে আমার কাছে এসে জিজ্ঞেস করল, বৌমা, তুমি এইভাবে মাথায় হাত দিয়ে কাঁদছ কেন?
কেউ তোমাকে কিছু বলেছে? এই বাড়িতে কি চলছে? আমার ভাসুর তখন রেগে মেঘে তার মাকে বলল, তোমার ছোট ছেলে আর তোমার বড় বৌমা দুইজন মিলে আমাদের ঠকিয়েছে। আমি নিজের চোখে দুইজনকে একসঙ্গে সবকিছু করতে দেখেছি। আমার শাশুড়ি তখন জেঠানির কাছে এসে বলল, ছি ছি ছি, তুমি এই রকম করবে আমি তো কোনোদিন ভাবতেও পারিনি। আজ তোমার জন্য আমার বাড়িতে এত বড় অশান্তি ও ঝামেলা সৃষ্টি হয়েছে। তারপর আমার স্বামী ভাসুরের পা ধরে বলল, দাদা তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু দয়া করে পঞ্চায়েত যেও না। আমার ভাসুর তখন বলল, তুই যেমন আমার মান সম্মান নষ্ট করছিস, ঠিক ওই রকম আমিও তোর মান সম্মান নষ্ট করে দেব। যতক্ষণ না আমি নিজের বদলা নেব, ততক্ষণ আমি তোকে ছাড়ব না। আর আমার বদলা তখনই পুরো হবে, যখন আমি তোর বউয়ের সঙ্গে বাজে সম্পর্ক করতে পারব। তবেই তুই বুঝতে পারবি কতটা কষ্ট হয়। ভাসুরের মুখ থেকে এই রকম নোংরা কথা শুনে আমি রেগে গিয়ে বললাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা কোনো সমস্যার সমাধান নয়। আপনি আরও বেশি সমস্যা তৈরি করছেন। আর আপনি আমার ভাসুর হয়ে এত অশ্লীল কথা কিভাবে বলতে পারলেন? আমার স্বামী তখন আমার কাছে এসে বলল, দাদা যেটা বলছে তোমাকে সেটা করতেই হবে, নইলে দাদা যদি পঞ্চায়েতের কাছে চলে যায় তাহলে আমাদের কি দুর্গতি হবে সেটা তুমি খুব ভালোভাবে জান। ওই সময় আমার শাশুড়ি বললেন, ছি তোরা আমার ছেলে, তোদের মতো ছেলে হওয়ার থেকে আমি বন্ধ্যা হওয়াই ভালো ছিল। ভালোই হয়েছে যে তোদের বাবা এই পৃথিবীতে নেই, না হলে তোদের এই কুকর্ম দেখে জ্যান্ত লাশ হয়ে যেত। আমি তখন বললাম, যাই কিছু হোক না কেন আমি নিজের মান সম্মান নষ্ট করব না। তাতে আমার ভাসুর যাই কিছু করুক না কেন, প্রয়োজনে আমি আমার নিজের জীবন ত্যাগ করে ফেলব। কি তাদের ফাঁদে পড়ে আমি মরে গেলেও কোনো অশ্লীল কর্ম করব না। আমার ভাসুর তখন আমার স্বামী কাছে এসে বলল, তুই নিজের বউকে ভালোভাবে বুঝিয়ে দে, আর তা না হলে আমি কিন্তু এক্ষুনি পঞ্চায়েতের কাছে যাব। আমার স্বামী তখন বলল, তোমাকে আমার দাদার কথা মানতেই হবে। আমি তখন রেগে আমার স্বামীর গালে একটা থাপ্পড় মেরে বললাম, পাপ করেছ তুমি, আর শাস্তি পাব আমি। একটা কোন ধরনের বিধান? আমি মরে গেলেও এ কাজ করব না। তোমার চরিত্রে দাগ আছে, কিন্তু আমি কোনোদিন আমার চরিত্রে দাগ লাগতে দেব না। আর এই জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। আর তোমার মতো কাপুরুষের সঙ্গে আমার সংসার করা আর না করা সমান। তুমি কেমন স্বামী, নিজের স্ত্রীর মান সম্মান অন্য কারো হাতে তুলে দিতে চাইছ? ছি ভগবান যেন তোমার মতো স্বামী আর অন্য কোনো মেয়ের কপালে না দেয়। আমি তখন আমার জেঠানির কাছে রেগে গিয়ে বললাম, শুধুমাত্র তোমার জন্য আজ আমাদের বাড়িতে এত অশান্তির সৃষ্টি হয়েছে, আর তোমাদের ভুলের জন্য আজ আমার মান সম্মান নিয়ে লোকে খেলতে চাইছে। তোমার এমন কি বাধ্যতা ছিল যার জন্য তুমি এত বড় একটা নোংরা কাজ করলে? আর পুরো দুনিয়াতে তুমি আমার স্বামীকে পেয়েছিলে নিজের চাহিদা পূরণ করার জন্য। ছি, তোমাকে আমি যতটা ভালো ভেবেছিলাম তুমি তার চাইতেও অনেক বেশি খারাপ। আমার জেঠানি তো একটা কোনায় দাঁড়িয়ে চোখের পানি ফেলছিল। তারপর আমি যখন কোনো মতেই আমার ভাসুর এবং আমার স্বামীর কথা মানতে কোনোভাবেই রাজি হয়নি, এবং আমার শাশুড়িও যখন আমার সপক্ষেই ছিলেন, এবং উনি যখন এই কাজটা করতে বাধা দিলেন নিজের ছেলেদের, তখন আমার স্বামী ও ভাসুর জোর জসামিস্তি করে আমার শাশুড়ি ও আমার মেয়েকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয়। তারপর আমার স্বামী ভাসুরকে বলল, মাকে তো ঘরের মধ্যে বন্ধ করে দিলাম, এবার আমার বউয়ের সঙ্গে তোমার যা করার আছে তুমি করতে পারো। এটা বলে আমার স্বামী যখন ঘরের বাইরে চলে গেল এবং আমার ভাসুর যখন আমার দিকে এগিয়ে আসছিল, তখন আমি না পেরে আমার ভাসুরকে জোরে ধাক্কা দিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে পঞ্চায়েতের দিকে গিয়েছিলাম। আমার ভাসুর আমার পেছনে আমাকে ধরার জন্য ছুটে আসছিল। আমি কোনো রকমভাবে নিজের মান সম্মান রক্ষা করে তাড়াতাড়ি পঞ্চায়েতে এসে হাজির হয়েছিলাম। ভেবেছিলাম পঞ্চায়েত আমার সঙ্গে ন্যায্য বিচার করবে,
কিন্তু পঞ্চায়েতে আমাদের ব্যাপারে সব কথা শোনার পরে যা সিদ্ধান্ত নিয়েছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাবার অবস্থা হলো। সবকিছু শোনার পরে পঞ্চায়েত আমার ভাসুরকে জিজ্ঞেস করল যে সে কি চায়। আমার ভাসুর তখন জোর গলায় করে বলল, আমার ভাই যেমন আমার বউয়ের সঙ্গে বাজে কাজ করেছে, আমি ঠিক তার বউয়ের সঙ্গে এই রকম কাজ করতে চাই। তবে আমার সঙ্গে ন্যায্য বিচার হবে। পঞ্চায়েতের যিনি প্রধান ছিলেন তিনি উনার সহকর্মীদের সঙ্গে কিছু আলোচনা করার পরে ঘোষণা করলেন যে আমার ভাসুর যেটা বলছেন সেটাই হবে। ওটা শোনার পরে তো আমি পঞ্চায়েতকে বলেছিলাম, আপনারা এটা ঠিক করছেন না, আপনারা আমার সঙ্গে অন্যায় করছেন। আমার স্বামী এবং আমার জেঠানি ভুল কাজ করেছে, কিন্তু এটার শাস্তি আমি কেন পাব? আমার সঙ্গে এত বড় পাপ কাজ আপনারা করতে পারেন না, তাই আমি পুলিশের কাছে যাব। কিন্তু আমার সঙ্গে এত বড় অন্যায় আমি কোনো মতেই হতে দেব না। ওদিকে আমার জেঠানিকে শাস্তি স্বরূপ পঞ্চায়েতের প্রধান এবং তার সহকর্মীরা পঞ্চায়েতের ঘরে তাকে বন্দী করে রেখেছিল। আমি যখন পঞ্চায়েতের আদেশ মানতে রাজি হয়নি তখন পঞ্চায়েতের প্রধান বলে দিয়েছিল যে গ্রামের কোনো মানুষ যাতে আমাদেরকে সাহায্য না করে, গ্রামের কোনো দোকানদার যাতে আমাদের কাছে কোনো জিনিস বিক্রি না করে, এমনকি গ্রামের যে টিউবওয়েল থেকে আমরা জল তুলে আনতাম সেটাও আমাদেরকে বারণ করে দিয়েছিল। আসলে আমাদের গ্রামের মানুষেরা পঞ্চায়েতের প্রত্যেকটা আদেশ খুব ভালোভাবে মেনে চলত। তাছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। পুলিশের কাছে কেউ ভয়ে যেত না, কারণ পঞ্চায়েত যখন জানতে পারত যে কোনো মানুষ তার বিচার সালিশ করার জন্য পুলিশের কাছে গেছে তখন তাদের সমস্ত সুযোগ সুবিধা পঞ্চায়েত বন্ধ করে দিত। তাই গ্রামের মানুষ ভয়ে পুলিশের কাছে যেত না। গ্রামে কোনো বাড়িতে কোনো কিছুর অসুবিধে হলে সেটা পঞ্চায়েত মীমাংসা করত। এমনকি কেউ যদি পুলিশের কাছে যেতে চাইত তাহলে পঞ্চায়েত তাকে কঠিন শাস্তি দিত। পঞ্চায়েতে যা কিছু মীমাংসা হয়েছিল সব কিছু শোনার পরেও আমার স্বামী কাপুরুষের মতো চুপচাপ দাঁড়িয়েছিল। আমার তো এটা ভেবে আশ্চর্য লাগছিল, একটা মানুষের সঙ্গে এত বছর সংসার করার পরেও সে কিভাবে নিজের বউকে ধোঁকা দিতে পারে। শুধু তাই নয়, নিজের কুকর্ম করার পরে তার সমস্ত কুকর্মের ফল আমার ঘাড়ে চাপিয়ে দিতে পারে। সে যদি ভুল করার পরে নিজের ভুল স্বীকার করে শাস্তি ভোগ করে নিত, তাও আমি তাকে ক্ষমা করে দিতাম। কিন্তু আমার স্বামী এতটা স্বার্থপর ও নির্লজ্জ যে নিজেকে কঠোর শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য আমাকে বলি দিতে চেয়েছিল। এদিকে আমি মনের মধ্যে জেদ করে নিয়েছিলাম যে যাই হয়ে যাক না কেন আমি নিজের ভাসুরের কাছে নিজেকে সঁপে দিতে পারব না। আর অন্যদিকে আমার ভাসুরও আমার স্বামীর সঙ্গে বদলা নেওয়ার চক্করে আমাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিল। আর পঞ্চায়েতের নির্দেশ অনুযায়ী গ্রামের কেউ আমাদের সাহায্য করতে রাজি হয়নি। গত 2 দিন থেকে আমি, আমার শাশুড়ি ও আমার মেয়ে আমরা না খেয়ে দিন কাটাচ্ছিলাম। আমাদের বাড়ির সমস্ত খাবার শেষ হয়ে গেছিল। আমার শাশুড়ি যখন গ্রামের দোকানে গিয়েছিল চাল ডাল কেনার জন্য তখন কেউ আমাদের খাবার দেয়নি, কারণ গ্রামের পঞ্চায়েত বলেছিল আমাদের যদি কেউ সাহায্য করে তাহলে আমাদের মতো তাদেরও অসহায় করে ছেড়ে দেবে। ওই ভয়ে কেউ আমাদের সাহায্য করেনি। আমার 4 বছরের ছোট্ট মেয়েটা না খেয়েই দিন কাটিয়েছিল। ওদিকে আমার স্বামী শাশুড়ির ভয়ে আমাদের বাড়ি ফেরেনি। তারপর সেদিন সন্ধ্যাবেলায় আমাদের বাড়ির দরজায় যখন কেউ ডাক দিচ্ছিল তখন দরজা খুলে দেখলাম আমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে। তাকে দেখে তো আমার পুরো শরীর রাগে জ্বলছিল। সে তখন আমার ধরে বলল, দয়া করে তুমি পঞ্চায়েতের কথা মেনে নাও এবং আমার দাদার সঙ্গে এই কাজটি করে নাও। মাত্র 1 দিনেরই তো ব্যাপার। প্লিজ তুমি আমার প্রতি দয়া করো, আর তাহলে আমি মরে যাব। যদি তুমি এই কাজটি করো তাহলে আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে, আবার সবকিছু আগের মতোই হয়ে যাবে। না হলে আমাদের না খেয়েই মরতে হবে, আবার মেয়েটারও কষ্ট হবে। আমি তখন স্বামীর এখান থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, খস্বামীদার আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। আজ তোমার পাপের ভাগী আমরা সবাই হয়ে গেছি।
আর তোমার জন্য আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। চিফ ঘৃণা হচ্ছে আমার তোমাকে দেখে। আমার স্বামী তখন আমার দিকে আঙুল দেখিয়ে বলল, সব দোষ তোমার। তুমি যদি দাদার পরামর্শ মেনে নিতে, তাহলে আজ এত খারাপ দিন আমাদের দেখতে হতো না। আমি তখন স্বামীকে বললাম, তুমি কি ধরনের স্বামী, যে কোনো রকম দ্বিধাবোধ ছাড়াই নিজের স্ত্রীকে নিজের দাদার কাছে বিক্রি করে দিতে চাইছ? প্রত্যেকটা স্বামীর কর্তব্য হচ্ছে তার স্ত্রীর মান সম্মান রক্ষা করা। কিন্তু তুমি এতটা নির্দয়, নিষ্ঠুর, নির্লজ্জ যে আমার মান সম্মান নিজের হাতে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারব না। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, নইলে আমি ধাক্কা মেরে তোমাকেই বাড়ি থেকে বের করে দেব। ওই সময় আমার শাশুড়ি ঘর থেকে বেরিয়ে এসে তার ছেলেকে দেখে অনেক রেগে গিয়ে ভেতর থেকে একটা লাঠি এনে বলল, বেরিয়ে যা এখান থেকে, না হলে লাঠি দিয়ে তোকে মেরে মেরে তোর পিঠের ছাল আমি তুলে নেব। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, আমি তোদের মুখ দেখতে চাই না। ওই কথাটা বলে আমার শাশুড়ি আমার স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে ভেতর থেকে দরজা লক করে আমাকে ধরে কাঁদতে শুরু করল। আমার শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে বলল, আমি যতদিন বেঁচে আছি তোমার সঙ্গে অন্যায় হতে দেব না। আমি তোমার নিজের মা নাও হতে পারি, কিন্তু আমি তোমার শাশুড়ি মা। তোমার জায়গায় যদি আমার মেয়ে হতো, তাহলে আমি তাকে এইভাবেই রক্ষা করতাম। তুমি আমার নিজের মেয়ে না হলেও তুমি তো অন্য কারো মেয়ে, তাই তুমি একদম চিন্তা করো না। এই বলে আমার শাশুড়ি নিজের হাত থেকে লাঠিটা ফেলে দিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে এবার আমি কি করব। একবারের জন্য আমি ভেবেছিলাম আমার বাবা মায়ের কাছে আমি চলে যাব, কিন্তু আমার বাবা মা তো নিজেরাই খুব অসহায় ছিল। তাদের বয়স হয়েছিল, আমার বাবা মা বৃদ্ধ হওয়ার কারণে কাজ করতে পারত না, এবং আমার দাদা তাদের থাকা ও খাওয়ার দায়িত্ব নিয়েছিল। ওই অবস্থায় আমি যদি বাবা মায়ের বাড়ি চলে যেতাম, তাহলে হয়তো তাদের উপরেই বোঝা হয়ে যেতাম। এই ভেবে আমি বাবা মায়ের কাছে যেতে পারিনি। সেদিন রাতের বেলা আমাদের বাড়িতে কিছু খাবার ছিল না। যে দুটো মুড়ি রাখা ছিল, সেই দুটো মুড়ি জলে ভিজে আমার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এদিকে আমার শাশুড়ি ও আমি সেদিন রাতেও না খেয়েছিলাম। তারপর অর্ধেক রাতে মনে হলো আমাদের দরজায় কেউ যেন বাড়ি দিচ্ছে। তখন মনে হয়েছিল হয়তো আমার স্বামী আবার বাড়ি ফিরে এসেছে। দরজায় শব্দ পেয়ে আমার মেয়ে ও শাশুড়ি উঠে যাবে, এই কথা ভেবে আমি তাড়াতাড়ি ঘরের দরজা খুলতেই তাকে দেখে ভয়ে আমার শরীর কেঁপে উঠল। কারণ দরজা খুলতেই দেখলাম আমার ভাসুর দাঁড়িয়ে আছে, এবং সে আমাকে দেখে বলল, দেখো, তুমি আমার ভাইয়ের বউ। এটা আমি খুব ভালোভাবে জানি, কিন্তু আমার মান সম্মান এবং আমার জীবন নষ্ট করেছে তোমার স্বামী। সেটার বদলা আমরা নেবেই। তাই তোমাকে আমার সঙ্গে রাত কাটাতে হবে, নইলে না খেতে পেয়ে আমাদের সবার নাজেহাল অবস্থা হবে। আর তোমার মেয়েও না খেতে পেয়ে মারা যাবে। তাই তুমি যদি তোমার মেয়েকে একটুও ভালোবাসো, তাহলে আমার সঙ্গে রাত কাটানোর জন্য রাজি হয়ে যাও। না হলে আমি তোমার সঙ্গে জোর জস্বামি দোস্তি করে সম্পর্ক করতে বাধ্য হয়ে যাব। তারপর আমি ভাসুরকে বললাম, আমার মেয়ের চিন্তা আপনাকে করতে হবে না। আমার মেয়ের জন্যই এখনো আমি বেঁচে আছি, নইলে কবেই মরে যেতাম। ভাসুরের কথা শুনে আমি তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। তখন উনিও ছুটতে ছুটতে আমার পেছনে এলেন। আমি বুঝে গিয়েছিলাম উনি যেভাবেই হোক আজকে আমার সাথে খারাপি করেই ছাড়বেন। আমি অনেক চিৎকার চেঁচামেচি করার পরেও কেউ আসছিল না, কারণ গ্রামের সবাই আমাদেরকে বয়কট করেছিল। কারণ আমি পঞ্চায়েতের বিচার মেনে নিয়েছিলাম না, বিধায় গ্রামের সবাই আমাদের প্রতি উল্টা ছিল। তারপর আমি ভাবলাম, যেহেতু আজকে আমি আমার ভাসুরের হাত থেকে কোনোভাবেই রক্ষা পাব না, আর এদিকে আমার কারণে আমার মেয়ে, আমার শাশুড়ি সবাই না খেয়ে আছে, সবকিছু চিন্তা করে দেখলাম আমি যদি আমার ভাসুরের সাথে এই রকম কাজ করি, তাতে যদি আমার স্বামীর কোনো আপত্তি না থাকে, তাহলে আমি আর কি করব। নিজের ইজ্জত বাঁচানোর জন্য অনেক সংগ্রাম করেছি, অনেক চেষ্টা করেছি, আর পারব না।
এখন যা করে ভগবানের করবে। এই সব কিছু চিন্তা করে আমি আমার ভাসুরের সাথে বাজে কাজ করতে রাজি হয়ে যাই। আমার ভাসুর এতটাই শক্তিশালী এবং পাওয়ারফুল ছিল যে মনে হচ্ছিল যেন আমার উপর একটি ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছিল। আমি আমার ভাসুরকে বললাম, দয়া করে আপনি একটু সহনশীল হন। আমার অনেক কষ্ট হচ্ছে। তারপরেও আমার ভাসুর সাথে সারারাত ইচ্ছামতো এক অদ্ভুত কাজ করেছিল। মনে হয় অনেকটা রাগেই আমার সাথে এই রকম করেছিল। তারপর আমার ভাসুর শান্ত হয়ে সব কিছু মেনে নিয়েছিল। তারপর আমাদের পরিবারে আবার আগের মতো শান্তি হয়ে উঠেছিল। পরিশেষে আমি তোমাদেরকে বলবো, বন্ধুরাও কেউ মরে পাপে, আবার কেউ মরে ধাপে। আমার অতীত একই অবস্থা হয়েছিল আমার স্বামীর পাপের কারণে। এর শাস্তি আমাকেই ভোগ করতে হয়েছিল। বন্ধুরা, আমি তোমাদের কি বলবো, হয়তো তোমাদের জীবনেও আমার মতো এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই এই পরিস্থিতিতে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি একটি ছেলেকে ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম তাকে। আমার ভালোবাসার সরলতার সুযোগ নিয়ে সে আমাকে একদিন ময়নামতি ঘুরতে নিয়ে গেল। ঘুরতে ঘুরতে আমাদের রাত হয়ে গেল। আর এদিকে বাড়িতে আসার জন্য কোনো পরিবহন পাচ্ছিলাম না। বাধ্যতামূলক হয়ে আমরা একটি আবাসিক হোটেলে গিয়ে উঠলাম। আবাসিক হোটেলে আমরা রাতে খাওয়া দাওয়ার পর দুজনে গল্প করতে শুরু করলাম। আমি তাকে বিশ্বাস করতাম। সে আমার একটা ভালো বন্ধু ছিল বটে। কিন্তু গল্প করতে করতে কখন যে দুজনেই ঘুমিয়ে পড়লাম তা টেরই পেলাম না। গভীর রাতে অনুভব করলাম সে আমার সাথে একটা কিছু করার চেষ্টা করছে। তার কিছুক্ষণ পরেই বন্ধুরা, সে আমার সাথে যা করল তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবে। তবে গল্পটি শোনার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি শিরিন শিলা। বর্তমানে আমার বয়স 30। কিন্তু আজকে আমি তোমাদেরকে যে গঠনটা বলবো তখন আমার বয়স ছিল মাত্র 16 বছর। আমরা 3 বোন। আমার বাবা একটি কারখানাতে চাকরি করত। আমার মা ছিল গৃহিণী। আমরা 3 বোনই ছিলাম মোটামুটি বড়। আমার বয়স 16। আমার দ্বিতীয় বোনের বয়স ছিল 14। আর আমার তৃতীয় বোনের বয়স ছিল 12। আমরা মোটামুটি পিটি ছিলাম বোনেদের মধ্যে। আমাদের কোনো ভাই ছিল না। বাবা এটাই আমাদের সংসার চালাইত। আর আমিও দেখতে মোটামুটি অনেক সুন্দরী ছিলাম, অনেক সুশ্রী ছিলাম, অনেক স্মার্ট ছিলাম। আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুলের ছেলেরা আমার দিকে হা করে তাকিয়ে থাকত আর আমার সৌন্দর্য উপভোগ করত। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার স্কুল লাইফটা ছিল অনেক সুন্দর। অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি, কিন্তু আমি কারো ফাঁদে পা দেইনি। এভাবেই চলত আমার স্কুল লাইফ। হঠাৎ একদিন একটি ছেলে, আমাদের স্কুলেরই, আমার থেকে 2 ক্লাস উপরে। ছেলেটি দেখতে অনেক হ্যান্ডসাম কিন্তু সহজ সরল। ছেলেটি শুধু আমাকে দেখে হা করে তাকিয়ে থাকে। আমার কাছে তখন মনে হয়েছিল ছেলেটি মনে হয় আমাকে কোনো কিছু বলতে চাইছে। কিন্তু আমি খুব একটা বেশি এদিকে নজর দিতাম না। আমি যখন স্কুল থেকে ছুটির সময় বাড়িতে আসতাম তখন মাঝে মাঝে ছেলেটি আমার পিছে পিছে আসত, কিন্তু কিছু বলতো না। আমি পিছনে ফিরে তাকাতেই ছেলেটি অন্যদিকে তাকিয়ে থাকত। আমার কাছে কেন জানি মনে হয়েছিল ছেলেটি আমাকে কিছু বলার চেষ্টা করছে। আমার যেহেতু কোনো ক্ষতি করছে না, তাই আমি ছেলেটিকে কিছু বলছি না। এভাবেই ছেলেটি প্রায় 1 থেকে 2 মাস আমার পিছু পিছু আসে আর আমাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু আমি কোনো সুযোগ দিচ্ছিলাম না। একদিন ছেলেটি আমার নাম ধরে ডাক দিল, বলল, শিলা।
তোমার সাথে আমার কিছু কথা আছে। দয়া করে তুমি আমাকে একটু সময় দিবা। আমি বললাম, আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি আপনি আমাকে ফলো করছেন। আপনার উদ্দেশ্যটা কি? আমাকে একটু বলেন তো দেখি। বন্ধুরা, ছেলেটি আমাদের স্কুলেরই একজন ছাত্র ছিল। আমার চাইতে 2 ক্লাস উপরে সে পড়ত। আমি তার নাম জানতাম। ছেলেটির নাম হচ্ছে সাজ্জাদুল ইসলাম সাজু। ছেলেটি দেখতে অনেক হ্যান্ডসাম, অনেক সুদর্শন, অনেক উঁচা লম্বা। বন্ধুরা, ছেলেটি যখন আমাকে বলল, শিলা, তুমি কি আমাকে একটু সময় দিবা? আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, যদি তুমি অন্ধকার চর্চা মনে না কর। আমি বললাম, না না। কি বলছেন আপনি? আপনি আমার বড় ভাইয়ের মতো। আপনি আমাদের স্কুলের একজন ছাত্র। হ্যাঁ, আপনি তোমার সাথে কথা বলতেই পারেন। ছেলেটি আমাকে ধন্যবাদ জানিয়ে বলল, শিলা, আমাকে একটু তোমার সাথে কথা বলতে সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপর ছেলেটি আমাকে বলল, শিলা, তুমি কি জানো? তোমার সাথে কথা বলার জন্য, তোমাকে একটু দেখার জন্য আমি প্রতিদিন এই একই রাস্তায় তীর্থের কাকের মতো দাঁড়িয়ে থাকতাম। কখন তোমার সাথে একটু কথা বলবো, কখন তোমাকে একটু দেখতে পাবো। আমি বললাম, জবি, আমি জানি আপনি আমাকে ফলো করছেন। আপনি আমাকে দেখার জন্য আমার পিছু পিছু হাঁটেন প্রতিদিন। এখন দয়া করে বলুন তো, আপনার উদ্দেশ্যটা কি? ছেলেটি যখন আমার সাথে কথা বলছিল, তখন তার 2টি হাত পিছনের দিকে রেখেছিল। আমি বুঝতে পারছিলাম না ছেলেটির হাতের মধ্যে কি এমন জিনিস রয়েছে যেন পিছন দিক থেকে আড়াল করে রাখছে। আমি মনে মনে এসব কিছু ভাবছিলাম। ঠিক এই মুহূর্তে ছেলেটি পিছন দিক থেকে একটি তাজা গোলাপ ফুল আমার দিকে এগিয়ে বলল, শিলা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি কখনো তোমাকে বলতে পারতেছিলাম না। তোমার কাছে আসলেই আমি যেন কেমন আনইজি ফিল করি। আমি ছেলেটিকে বললাম, আপনি যে আমাকে ভালোবাসেন, আমাকে চান, তা আপনার আচরণ থেকেই আমি বুঝতে পেরেছিলাম। আর তাছাড়াও আপনারা অনেক বড়লোক। আপনার বাবা অনেক টাকা পয়সার মালিক, ব্যবসা বাণিজ্য সবকিছুই আছে। কিন্তু আমার বাবার তো কিছুই নেই। আমার বাবা সামান্য একটা ফ্যাক্টরিতে চাকরি করে। যে কয় টাকা পায় তা দিয়ে আমাদের কোনো রকম সংসার চলে। আপনার সাথে আমার যায় না। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ছেলেটি আমার কথা শুনে আমাকে বলল, শিলা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার বাবার টাকা পয়সা, অর্থ সম্পদ, পারিবারিক অবস্থা এসব কিছুকে ভালোবাসি না। তোমাকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। শিলা, ভালো লাগা আসে মন থেকে। আমি সত্যিকার অর্থে মন থেকে তোমাকে ভালোবাসি। আমি কথা দিলাম, শিলা, আমি কোনোদিন তোমার ভালোবাসাকে অসম্মান করব না। তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দিও না, শিলা। তোমার ভালোবাসার কাছে আমি অসহায়। ছেলেটির এরকম মিষ্টি মিষ্টি কথা শুনে আমার আবেগী মনকে হার মানাতে পারলাম না। ছেলেটির প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে শুরু করলাম। ছেলেটির মুখে এত মিষ্টি মিষ্টি কথা, যে কথা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। তারপরও ছেলেটিকে আমি কোনোভাবেই বুঝতে দেইনি যে আমি তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আমি মনে মনে ভাবতে লাগলাম, বড়লোকের ছেলে আজকে ভালোবাসার অভিনয় করে আমার সর্বনাশ করে, তারপর চলে যাবে। কোনোভাবেই তাকে ভালোবাসা যাবে না। তারপর আমি মনে মনে ভাবলাম, ছেলেটিকে কিভাবে আমার কাছ থেকে বিদায় করা যায়, আমার পিছন থেকে তাকে সরিয়ে দেওয়া যায়। মনে মনে চিন্তা করতে লাগলাম, এমন কিছু করতে হবে যাতে তার মনে কষ্ট না পায়, আর এমনিতেই সে আমার কাছ থেকে সরে যায়। আমি বললাম, দেখো সাজু ভাই, তুমিও যেমন আমাকে ভালোবাসো, ঠিক আমাকেও একটি ছেলে এরকম ভালোবাসে। সে তোমার আগেই আমার জীবনে এসেছে। এখন আমি কি করব সাজু ভাই? আমাকে একটা বুদ্ধি দাও, একটা পরামর্শ দাও। আমি তো তোমার জন্য ওই ছেলেটিকে ঠকাতে পারি না। আমি যখন অন্য একটি ছেলেকে ভালোবাসি বললাম তাকে পরীক্ষা করার জন্য, তখন আমি দেখতে পেলাম সাজু ভাইয়ের মুখটা একেবারেই মলিন হয়ে আছে। তার ভেতর থেকে যেন কোনো কথাই বের হচ্ছে না। সে ভেতরে ভেতরে পড়ে যেন ছাই হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলেটি একটি দীর্ঘশ্বাস নিয়ে বলল, মনে হয় বিধাতা ভাগ্যে তোমাকে আমার কপালে রাখিনি।
তা না হলে তোমার সাথে আগে আমার কেন দেখা হলো না? বা তুমি কেন আগে আমার নজরে পড়লে না? তোমার সৌন্দর্য আমার চোখের মধ্যে। ওই ছেলেটির আগে কেন ধরা পড়ল না? এই বলে ছেলেটি নিজের মাথার চুল নিজের টেনে টেনে ছিঁড়ার প্রত্যয় দেখাচ্ছিল। আর আমাকে বলল, শিলা, তুমি যদি অন্য কাউকে তোমার মনে জায়গা দিয়ে থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার প্রতি আমার একটি ছোট্ট অনুরোধ থাকবে। প্রেমিক হিসেবে নয়, বন্ধু হিসেবে হলেও তোমার মনে আমাকে একটু স্থান দিবা। আমি যদি তোমার বন্ধু হতে পারি তাহলেই আমি আমার জীবনটাকে ধন্য মনে করব। আমি বললাম, বড় ভাই, ছেলে মেয়ে কখনো বন্ধু হতে পারে না। বন্ধুত্বের মধ্যে তারা ভিন্ন কিছুর স্বাদ খোঁজে। আমাকে মাফ করে দিয়েন। এই বলে ছেলেটির কাছ থেকে আমি চলে আসলাম। ছেলেটি কেবল আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল, অসহায়ের মতো হয়ে। পরের দিন আবার দেখলাম ওই ছেলেটি আমার পিছন পিছন আসছে এবং আমাকে এক নজর দেখার জন্য। সে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, কিন্তু আমাকে কিছু বলে না। এভাবেই ছেলেটি প্রায় একটি বছর পার করল। আমি একটি বছর তার ধৈর্যের পরীক্ষা করলাম। এভাবেই চলতে লাগলো আমার জীবন। হঠাৎ করে একদিন আমি অসুস্থ হয়ে যাই। আমাকে নিয়ে হাসপাতালে আমার আব্বু আম্মু ভর্তি করে। ডাক্তার আমাকে বলল, আপনার মেয়ের শরীরে রক্তশূন্যতা দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। যদি সময় মতো রক্ত না পাওয়া যায় তাহলে আপনার মেয়েকে বাঁচানো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমার আব্বু আম্মু, আমাদের পরিবারের সবাই তখন হতাশাগ্রস্ত। কি করবে বুঝে উঠতে পারছিল না। ঠিক এই মুহূর্তে ওই ছেলেটি কার কাছ থেকে যেন খবর পেল আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। খবর পেয়ে পাগলের মতো ছুটে আসলো হাসপাতালে। হাসপাতালে এসেই আমাকে দেখে কেঁদে দিল। আমার আব্বু আম্মু তখন ছেলেটিকে জিজ্ঞেস করল, কে তুমি বাবা? তুমি আমার মেয়েকে দেখে কাঁদছো কেন? তখন ছেলেটি বলল, আঙ্কেল, আমি আর শিলা একই স্কুলে পড়ি। সে আমার থেকে 2 ক্লাস নিচে পড়ে। আর ছাড়াও আঙ্কেল, শিলা আমার খুব একটা ভালো বন্ধু। আচ্ছা বলুন তো আঙ্কেল, ডাক্তার মশাই কি বলেছেন? আর শিলার কি হয়েছে? তখন আমার আব্বু বলল, বাবা তোমার নাম কি? আমি বললাম, আঙ্কেল আমার নাম সাজ্জাদুল ইসলাম সাজু। আমি আপনাদের এলাকারই সন্তান। আমার আব্বুর নাম সাবির মিয়া। গুঞ্জে আমার আব্বুর কাপড়ের ব্যবসা আছে। তখন আঙ্কেল আমাকে বলল, ও তুমি সাবির মিয়ার ছেলে? এসো এসো বাবা, বসো। তখন ছেলেটি বলল, আঙ্কেল, শিলা কিভাবে অসুস্থ হয়েছে? আর কি সমস্যা? এবার আমাকে একটু খুলে বলুন তো দেখি। তখন আমার আব্বু বলল, বাবা সাজু, আমার মেয়েটাকে যেন হঠাৎ করে কি হয়েছে। ডাক্তার পরীক্ষা করে বলল, মেয়েটার শরীরে নাকি রক্তশূন্যতা দেখা দিয়েছে। এখন এই মুহূর্তে আমাদের জরুরি রক্তের প্রয়োজন। এখন কি করি বলো তো বাবা দেখি একটু। আমি বললাম, আঙ্কেল, শিলার কি রক্তের প্রয়োজন? তারপর আমার আব্বু একটা রক্তের গ্রুপ, তাকে ছেলেটি কি বলল। ছেলেটির বলল, আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমার রক্তের গ্রুপ শিলার সাথে মিল আছে। আপনি খুব তাড়াতাড়ি ডাক্তারকে বলেন আমার এখান থেকে রক্ত নিয়ে তাকে বাঁচাতে। ছেলেটির কথা শুনে বাবা খুব সাহস পেলেন। খুব তাড়াতাড়ি ডাক্তারকে বললেন, ডাক্তার মশাই, আমি রক্তের সন্ধান পেয়েছি। আপনি ওই ছেলেটির কাছ থেকে খুব দ্রুত রক্ত নিয়ে আমার মেয়েটিকে বাঁচান। তারপর ডাক্তার মশাই ওই ছেলেটির কাছ থেকে রক্ত নিয়ে আমাকে বাঁচালেন। আমি খুব অদ্ভুতভাবে চিন্তা করতে লাগলাম যে কতটুকু মহৎ হলে একটা মানুষ নির্দ্বিধায় একটা মানুষের জন্য রক্ত দিতে পারে। ছেলেটির প্রতি আস্তে আস্তে আমি দুর্বল হয়ে যেতে শুরু করলাম। আর মনে মনে আমি খুব অনুশোচনায় ভুগছিলাম। কারণ ছেলেটি 1 মাস 2 মাস নয়, পুরো 2টি বছর আমার পিছনে ঘুরঘুর করেছে। কতই না কষ্ট পেয়েছি, কতই না কষ্ট আমি তাকে দিয়েছি। অথচ ছেলেটি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসে। যে ভালোবাসার প্রতিদান স্বরূপ আমি আজকে পেয়েছি। তার জীবনের রক্তবিন্দু দিয়ে সে আমাকে বাঁচিয়েছে। এসব ভাবতে ভাবতে নিজের প্রতি ঘৃণা করতে শুরু করলাম।
যে একজন এত ভালো মানুষকে কিভাবে আমি এত কষ্ট দিতে পারলাম। তারপর ছেলেটির প্রতি আমি আস্তে আস্তে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে শুরু করলাম। সে আমাকে অনেক ভালোবাসত বিধায় সে আমার জন্য অনেক কিছু করেছিল। একদিন ছেলেটিকে আমার সমস্ত কষ্ট সবকিছু তার কাছে শেয়ার করলাম। বললাম যে, এতদিন আমি তোমাকে যে অভিনয়টা করেছিলাম, সত্যিকার অর্থে আমার তেমন কোনো ভালোবাসার মানুষ ছিল না। আপনি বড়লোকের ছেলে, যে জন্য আপনাকে আমি সব সময় ইগনোর করতাম। সব সময় আমি তোমার কাছ থেকে দূরে থাকতাম, কারণ বড়লোকের ছেলেরা ভালো হয় না। আমার এক বান্ধবী বড়লোকের ছেলের সাথে প্রেম করত, তারপর তার সর্বনাশ করে চলে গিয়েছে। সেই থেকে আমার সমস্ত বড়লোকের ছেলেদের প্রতি ঘৃণা জন্মেছে। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে সমস্ত বড়লোকের ছেলেরাই খারাপ হয় না। কিছু কিছু বড়লোকের ছেলেরা অনেক ভালো হয়, যার বাস্তব উদাহরণ আপনি নিজে। আপনাকে ভালোবাসতে আমার আর কোনো আপত্তি নেই। সে আমার ভালোবাসা পেয়ে মনে হলো স্বর্গ হাতে পেয়েছে। সে খুব উৎফুল্লিত হয়ে তার আবেগ প্রকাশ করতে লাগল। এভাবে তার সাথে আমার প্রেম শুরু হয়ে গেল। বন্ধুরা, প্রেমের রাগ, অভিমান, আবেগ, ভালোবাসা সবকিছুই থাকে আবেগের বশে। সে একদিন বায়না ধরে বসল আমাকে নিয়ে ময়নামতি ঘুরতে যাবে। ময়নামতির কথা শুনে আমার মনটা যেন ভাল হয়ে গেল। শুনেছি ময়নামতি অনেক সুন্দর একটি জায়গা, সেখানে নাকি দেখার মতো অনেক কিছুই আছে। আর তাছাড়াও সে তো আমার বিশ্বস্ত লোক। সে আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে। তার সাথে গেলে আমার কোনো সমস্যা বলে মনে করছি না। জীবনে চলার পথে কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হয়, তাই তাকে বিশ্বাস করে তার সাথে ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। পরের দিন সে আর আমি ময়নামতির উদ্দেশ্যে রওনা দিলাম। মনে হচ্ছিল স্বামী স্ত্রী, কিন্তু প্রকৃতপক্ষে প্রেমিক যুগল। অবশ্যই তার সাথে ঘুরতে গিয়ে আমার খুব ভালোই লেগেছিল। মনটাকে ফুরফুরা মনে হয়েছিল। আর আমারও মাত্র উঠতি বয়স, যে বয়সে মনের মধ্যে উতাল পাতাল ঢেউ শুরু হয়। আর তাছাড়াও পাশে একজন রোমান্টিক ছেলে পেয়ে জীবনটাকে যেন রঙিন মনে হচ্ছে। আবেগের ছোঁয়ায় মাঝে মধ্যে কল্পনাতে হারিয়ে যাই ভিন্ন এক জগতে। এক পর্যায়ে আমরা ময়নামতি গিয়ে হাজির হলাম। ময়নামতি গিয়ে আমরা একটি বিলাসবহুল হোটেলে উঠলাম। আবাসিক হোটেল, সুন্দর পরিবেশ ছিল দেখার মতো। জীবনের প্রথম আবাসিক হোটেলে রাত্রিযাপনের অভিজ্ঞতা। খুব ভালোই লাগছিল আমার। মনটা খুব ভালো ছিল। আর সেই সাথে আমার প্রেমিক সাজ্জাদুর রহমান সাজু, আমি তাকে সাজু বলেই ডাকি। সেও আমাকে পেয়ে অনেক রোমান্টিক হয়ে ওঠার চেষ্টা করল। তার মনটা ফুরফুরা, মাঝে মধ্যেই বিভিন্ন রকম রোমান্টিক গান গাইত। মুখের মধ্যে তার কতই না মিষ্টি হাসি, কারণ এই প্রথম সে জীবনে আমাকে এত কাছে পেতে চলেছে। আমরা অনেকক্ষণ গল্প করলাম। গল্প করতে করতে তখন যে চোখ লেগে যায় বুঝতে পারি নাই। গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ আমি অনুভব করলাম সে আমাকে শিহরিত করার চেষ্টা করছে। আমি ঘুমের ভান ধরে পড়ে রইলাম, তাকে কিছুই বলি নাই। সে আমাকে আস্তে আস্তে এমন অবস্থা করেছিল। কিছুক্ষণ পর আমি নিজেই বেপরোয়া হয়ে গেলাম। তখন আমিও ভিন্ন কিছুর ইমেজ পাওয়ার চেষ্টা করছিলাম। তাকে আরও বেশি কাছে পাওয়ার চেষ্টা করছিলাম। মনের আবেগ পরিপূর্ণ ছড়িয়ে চিঠিয়ে যেন আগুন হয়ে গিয়েছিল দুটি হৃদয়। এইভাবে চলতে থাকে প্রায় আমাদের দীর্ঘক্ষণ প্রয়াস। তারপর সে যখন আমার উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ আনতে যাবে, তখন আমি খুব ভয় পেয়ে যাই, কারণ তারটা অনেক অনেক একেবারে হেব্বি। সে যখন কিঞ্চিত পরিমাণ চেষ্টা করেছিল, আমি তাকে কঠোরভাবে নিষেধ করেছিলাম। তারপরও সে আমাকে কোনোভাবেই ছাড় দেয় নাই, কারণ তখন সম্পূর্ণ আবেগ কাজ করেছিল উভয়ের মধ্যে। তারপর বন্ধুরা, সে যখন পরিপূর্ণ আমাকে নিয়ন্ত্রণ এনেছিল, আমার কাছে মনে হয়েছিল যেন আমার দম বন্ধ হয়ে আসছে। যদিও প্রথম প্রথম অনেকটাই কষ্ট পেয়েছিলাম, কিন্তু পরে আসল স্বাদ পেয়েছিলাম, যে স্বাদ হয়তো পৃথিবীতে খুব কমই হয়ে থাকে। সৃষ্টি জগতে কবি সাহিত্যিকেরা বলেন, এটাই নাকি বিধাতার দেওয়া শ্রেষ্ঠ অমৃত, যার কারণে যুগ যুগ ধরে
প্রেমিক যুগল তীর্থের কাকের মত হাহাকার হয়ে হাজার হাজার প্রহর গুনতে থাকে। বন্ধুরা, আমাদের অবস্থাও ঠিক তাই হয়েছিল। এর কিছুদিন পরেই আমার আর ওর সাথে বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমরা প্রতিদিনই আমাদের হ্যাপি মুহূর্ত কাটাতাম। বন্ধুরা, এখন আমরা খুব ভালোই আছি, খুব সুখে আছি। তোমরা সকলেই আমাদের জন্য দোয়া করবা। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার যখন বয়স 8, তখন থেকেই আমার নানা আমার সাথে খেয়ালিপনার ছলে বাজে আচরণ করার চেষ্টা করত। নানা যখন আমার সাথে এই রকম বাজে আচরণ করার চেষ্টা করত, তখন আমি নানার কাছ থেকে কোনো রকম ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যেতাম। আমার আপন নানা ভাই আমার সাথে এই রকম নোংরামি করার চেষ্টা করত বলে আমি সব সময় তার কাছ থেকে দূরে সরে থাকতাম। একদিন আমার বড় মামার বিয়েতে গিয়েছিলাম। আমরা সবাই নানা বাড়িতে তখন সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত আছে। এইভাবে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। বিয়ে বাড়িতে এত মানুষের সমাগম, আত্মীয় স্বজন, সবাই বাড়ি পূর্ণ ভর্তি ছিল। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল। এখন শোয়ার পালা। যে যেখানে পারছে সেখানেই শুয়ে পড়ছে। অর্থাৎ বাড়িতে মেহমান অনেক বেশি, জায়গারও খুব সংকট। আমার আম্মু আমার নানুর পাশে গিয়ে শুয়ে পড়ল। আরও অনেক মানুষ। কোথাও শোয়ার আমি জায়গা পাচ্ছিলাম না। অবশেষে আমার আম্মু বলল, মা আরোহী, আয় তো দেখি, তোর নানার রুমে নি জায়গা আছে? তোর নানা রুমে যদি জায়গা থাকে তাহলে তুই তোর নানার সাথে শুয়ে থাকবে। তুই তো ছোট মানুষেই, সমস্যা নাই। তারপর আম্মু আমাকে নিয়ে নানার রুমে গেল। নানা রুমে গিয়ে দেখে সেখানে কেউ নাই, শুধু নানা একা শুয়ে আছে। অর্থাৎ নানাকে সবাই ভয় পায়। নানা অনেক রাগী মানুষ। কেউ নানার রুমে সহজে যায় না। নানা রুমে কেউ নেই। তাই আমার আম্মু বলল, মা আরোহী, তুই তোর নানার কাছে গিয়ে শুয়ে পড়, সেখানে কেউ নেই, খুব আরামে ঘুমাতে পারবি। আমি কি করব তখন? বুঝতে পারছিলাম না। আর মাকে তো এসব কথা বলাও যাচ্ছে না। কিছু করার ছিল না। ভাগে পড়ে আমি আমার নানা রুমে নানার সাথে শুইতে হলো। নানার সাথে শুয়েছি, কোনো সমস্যা নাই। কিন্তু রাত যখন গভীর হলো তখন নানা আমার সাথে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। গল্পটি শোনার জন্য তোমাদের সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। বন্ধুরা, আমার নাম অধরা ইসলাম আরোহী। আমার ডাক নাম আরোহী। বর্তমানে আমার বয়স 22। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলবো তখন আমার বয়স ছিল 8 থেকে 12। অর্থাৎ এটি আমার জীবনের একটি সত্য ঘটনা। ঘটনাটি শুরু আমার যখন বয়স 8 বছর, আর ঘটনাটি শেষ হয় যখন আমার বয়স 12 বছর হয়। বন্ধুরা, আমার যখন বয়স 8, তখন থেকেই আমার আপন নিজের নানা ভাই অর্থাৎ আমার মায়ের আপন পিতা আমার সাথে প্রায় নোংরা আচরণ করার চেষ্টা করত। আমি তখন বাচ্চা একটা মেয়ে ছিলাম, খুব ছোট্ট একটা মেয়ে ছিলাম, খুব একটা বেশি বুঝতাম না। আমি নানা বাড়িতে গেলে নানা ভাই আমাকে আদর করার ছলে আমার সাথে বাজে আচরণ করার চেষ্টা করত। আমি তেমন বেশি বুঝতাম না, তবে এইটুকু বুঝতাম, নানা ভাই আমার সাথে যে আচরণ করত সেটা খুব বাজে, খুব খারাপ ছিল। নানা ভাই যে আমার সাথে এরকম করার চেষ্টা করত আমি আমার মাকে একদিন বলেছিলাম। তখন মা আর নানু হেসে হেসে একেবারে কুটি কুটি হয়ে গেল আর বলল, তোর নানা ভাই তোর সাথে এসব খেয়াল করে, তুই কি বুঝিস না? তুই ব্যাককল নাকি? মায়ের কাছে এসব বললেও কোনো কিছু হয় না।
কারণ মা তার বাবাকে খুব সম্মান করে। আর বাবা এইরকম কাজ করবে তা মা কোনোদিন কল্পনাও করে নাই। একদিন নানা ভাই আমাদের বাড়িতে আসলো বেড়াতে। নানু ভাই এসেই আমাকে খোঁজাখুঁজি শুরু করল। আমার আম্মুকে বলতে শুরু করল, মা জুই, আরোহী কোথায়? আরোহীকে তো দেখছি না। অনেক ভালোবাসি আরোহীকে। কারণ আমি তোদের বাড়িতে আসি শুধুমাত্র আরোহীর জন্য। মেয়েটা অনেক লক্ষ্মী, অনেক কিউট, অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর কথা বলে। কই মা, ডাক দে তো একটু আরোহীকে। আমি একটু দেখি তাকে। তাকে দেখার জন্য আমার মনটা পাগল হয়ে আছে। আমি গিয়েছিলাম অন্যের বাড়িতে খেলাধুলা করতে। সেখান থেকে মা আমাকে ডেকে নিয়ে আসলো। আমি আসতেই নানু ভাই আমাকে ধরে আদর করতে শুরু করল। কিন্তু এই আদরের মধ্যে কেমন জানি একটা অন্যরকম রহস্য লুকিয়েছিল। মা তো বুঝতে পারি নাই। আমার সাথে নানা ভাই আদরের ছলে অন্য কিছু করার চেষ্টা করত। যাই হোক, আমি অনেক জোর করে নানা ভাইয়ের কাছ থেকে আমি নিজেকে ছাড়িয়ে নিলাম। তখন মায়ের সামনেই নানা ভাইকে বললাম, নানা ভাই, তুমি আমার সাথে এরকম করো কেন? আমার সাথে এরকম দুষ্টামি করো কেন? আমার এরকম ধরনের দুষ্টুমি ভালো লাগে না। আমার কাছ থেকে এরকম কথা শুনে মা আর নানা ভাই খুব হাসতে শুরু করল। তারপর মা আমাকে নানা ভাইকে নিয়ে ঘরে গেল। নানা ভাই আমাদের সকলকে নিয়ে বসল। বসার পর আমার নানা ভাই আমার মাকে বলল, মা জুই, আমার জামাই বাবাজি কোথায়? তোদেরকে না জানিয়েই তো আমরা একটা কাজ করে ফেলেছি। তোরা মনে কিছু নিস না। তোর ভাইয়ের বিয়ে ঠিক করে ফেলেছি। হঠাৎ করে মা জুই, আমি কথা দিয়ে দিয়েছি মেয়ের বাবাকে। তোদের কি কিছু বলতে পারলাম না। তোরা মনে কিছু নিস না। আগামী শুক্রবারে তোর ভাইয়ের বিয়ে। তোরা সবাই বুধবারে চলে আসবি। আর জামাই বাবাজি আসলে জামাই বাবাজিকে আমার কথা বলবে। কেমন? নানা ভাইয়ের কথা শুনে আমার আম্মু বলল, ঠিক আছে বাবা, আমি তোমাদের জামাই আসলে বলবো নে। আর আমরা সবাই বুধবারে চলে আসব। তারপর আমাদের নানা ভাই আমাদের বাড়ি থেকে চলে গেলেন। আমি, আমার মা, আমার আব্বু সবাই মিলে বুধবারে নানা বাড়িতে চলে আসলাম। অনেকদিন পর নানা বাড়িতে যাচ্ছি। মনের মধ্যে খুব আনন্দ লাগছে। অনেক মজা হবে। নানা বাড়িতে যেতেই নানা দৌড়ে এসে আমাকে দেখে হেসে কথা বলতে শুরু করল। নানা ভাই আমাকে বলল, কি গো ম্যাডাম, কখন এসেছেন আপনি? আমি বললাম, নানা ভাই, এই তো কিছুক্ষণ আগে এসেছি। তো তুমি কেমন আছো? নানা ভাই বলল, ম্যাডাম, এতক্ষণ ভালো ছিলাম না। এখন তোমাকে দেখে আমার শরীর এবং মন দুটোই ভালো হয়ে গেছে। কিছুক্ষণ পর নানা ভাই আমার কাছে এসে বলল, আরোহী ম্যাডাম, আগামীকালকে আমাদের গঞ্জে একটি বিরাট বান্নি মেলার বসবে। আরোহী ম্যাডাম, কালকে কি তুমি আমার সাথে ওই বান্নি মেলায় যাবে? যদি যাও, তাহলে তোমাকে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে দিব। সুন্দর সুন্দর জিনিসের কথা শুনে আমার মন আনন্দে নাচতে শুরু করল। আমি বললাম, নানা ভাই, সত্যি তুমি আমাকে খুব সুন্দর সুন্দর জিনিস কিনে দিবা? নানা ভাই বলল, হ্যাঁ রে পাগলি হে, আমি তোকে খুব সুন্দর সুন্দর জিনিস কিনে দিব। তুই যাবি আমার সাথে কালকে? আমি বললাম, নানা ভাই, অবশ্যই আমি তোমার সাথে যাব। আমি যদি তোমার সাথে যাই, তাহলে তুমি আমাকে কি কি কিনে দিবে? নানা ভাই বলল, তুই যা চাবি, আমি তাই কিনে দিব। আমি বললাম, নানা ভাই, তুমি সত্যি বলছো? আমি যা চাইব তুমি তাই কিনে দিবে? তারপর নানা ভাই বলল, হ্যাঁ গো ম্যাডাম, হে, তুমি যা চাইবা আমি তাই কিনে দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে নানা ভাই, আমি তাহলে আগামী কালকে তোমার সাথে বান্নি মেলায় যাব। তারপর নানা ভাই বলল, আচ্ছা ঠিক আছে সুন্দরী, কালকে রেডি থাকবা। আমি কালকে তোমাকে এসে নিয়ে যাব। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার নানা ভাই আমাকে নিয়ে বান্নি মেলায় যাওয়া শুরু করল। আর তাছাড়া ও শুক্রবারে মামার বিয়ে। মামার বিয়ের কিছু জিনিস কেনার জন্য নানা ভাই আমাকে নিয়ে বান্নি মেলাটা যাচ্ছে। বান্নি মেলাটা আমাদের নানু বাড়ি থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূর হবে। অনেক বড় একটি মেলা। নানা ভাই আমাকে নিয়ে একটি রিকশায় উঠল। রিকশায় উঠে বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে আমার খুব ভালো লাগছিল।
চারদিকে সবুজের সমাহার। আর নানার সাথে গল্প করতে করতে হঠাৎ আমরা মেলায় চলে আসলাম। মেলায় গিয়ে কত সুন্দর সুন্দর জিনিস আমার চোখে ধরা পড়ল। যাই দেখলাম তাই আমি নানা ভাইকে কিনে দিতে বললাম। নানা ভাই আমাকে আমি যা চাইলাম তাই কিনে দিল। আমার খুব খুশি খুশি লাগছিল সেদিন। তারপর মেলা থেকে আমি আর নানা ভাই চলে আসব। ঠিক এই মুহূর্তে একটা জিনিস আমার চোখে ধরা পড়ল। আমি বললাম, নানা ভাই, এটা আমাকে কিনে দিবা? তাহলে আমি খুব খুশি হব। নানা ভাই বলল, সুন্দরী, আমি যে তোমাকে এত খুশি করতেছি, তুমি কি আমাকে একবার খুশি করার চিন্তা ভাবনা করেছ? আমি বললাম, নানা ভাই, আমি তোমাকে আবার কিভাবে খুশি করব? নানা ভাই বলল, সুন্দরী, তুমি যদি আমার সাথে একটি কাজ করো, তাহলে তোমাকে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে দিব। আমি বললাম, নানা ভাই, কি করতে হবে তোমার সাথে? একটু খুলে বলো না। নানা ভাই বলল, তুমি যদি আমার সাথে এক রাত থাকো, তাহলে তুমি যা চাইবে আমি তাই দিব। তোমার সাথে আমি কিছু করব না। আমরা দুইজন শুধু গল্প করব। আমি বললাম, নানা ভাই, এটা কোনো ব্যাপার হলো? আমি তোমার সাথে শুক্রবারে রাতে থাকব। নানা ভাই কি মিথ্যে সান্ত্বনা দিয়ে থামানোর চেষ্টা করলাম। নানা ভাইয়ের কাছ থেকে মূলত কোনো কিছু আদায় করার জন্যই এই কাজটি করেছিলাম। কিন্তু এটা যে বাস্তব হয়ে যাবে তা আমি কখনো বুঝতে পারি নাই। পরের দিন শুক্রবার, মামার বিয়ে। বিয়ে বাড়িতে এত মানুষের সমাগম, আত্মীয় স্বজন, সবাই বাড়ি পূর্ণ ভর্তি ছিল। দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল। এখন শোয়ার পালা। যে যেখানে পারছে সেখানেই শুয়ে পড়ছে। অর্থাৎ বাড়িতে মেহমান অনেক বেশি, জায়গারও খুব সংকট। আমার আম্মু আমার নানুর পাশে গিয়ে শুয়ে পড়ল। আরও অনেক মানুষ। কোথাও শোয়ার আমি জায়গা পাচ্ছিলাম না। অবশেষে আমার আম্মু বলল, মা আরোহী, আয় তো দেখি, তোর নানার রুমে নি জায়গা আছে? তোর নানা রুমে যদি জায়গা থাকে, তাহলে তুই তোর নানার সাথে শুয়ে থাকবে। তুই তো ছোট মানুষেই, সমস্যা নাই। তারপর আম্মু আমাকে নিয়ে নানার রুমে গেল। নানা রুমে গিয়ে দেখে সেখানে কেউ নাই। শুধু নানা একা শুয়ে আছে। অর্থাৎ নানাকে সবাই ভয় পায়। নানা অনেক রাগী মানুষ। কেউ নানার রুমে সহজে যায় না। নানা রুমে কেউ নেই। তাই আমার আম্মু বলল, মা আরোহী, তুই তোর নানার কাছে গিয়ে শুয়ে পড়। সেখানে কেউ নেই, খুব আরামে ঘুমাতে পারবি। আমি কি করব তখন? বুঝতে পারছিলাম না। আর মাকে তো এসব কথা বলাও যাচ্ছে না। কিছু করার ছিল না। ভাগে পড়ে আমি আমার নানা রুমে। নানার সাথে শুইতে হলো। নানার সাথে শুয়েছি, কোনো সমস্যা নাই। নানার মনে যে এমন কিছু, তা তো আমি জানতাম না। আমি নানার সাথে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতেই পারি নাই। গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমার সাথে এক অন্যরকম আচরণ করার চেষ্টা করছে। কিন্তু আমি ভয়ে তখন কোনো কিছু বলি নাই। যখন দেখি লোকটি আমার সাথে খুব বেশি খারাপ আচরণ করছে, তখন আমি চোখ মেলে চেয়ে দেখি আমার নানা আমার সাথে এক অদ্ভুত আচরণে মেতে উঠেছে। আমি বললাম, নানা, আপনি আমার সাথে কি করছেন? নানা বলল, শোন আরোহী, আমি যা করছি তুই আমাকে তা করতে দে। তোকে আরো অনেক বেশি খেলনা, অনেক বেশি মজা কিনে দিব। আর আজকে আমি তোর সাথে যা করছি তা যদি তুই আমাকে করতে দিস, তাহলে এই যে দেখ, এখানে 5,000 টাকা আছে। এই টাকা আমি তোকে দিয়ে দিব। আমি বললাম, সত্যি নানা? তুমি আমাকে এই 5,000 টাকা সবগুলো দিয়ে দিবা? নানা ভাই বল, হ্যাঁ রে সুন্দরী, হ্যাঁ, তুই যদি আমার সাথে এই কাজটি করস তাহলে আমি তোকে 5,000 টাকা সবগুলো দিয়ে দিব, সাথে আরো অনেক সুন্দর সুন্দর খেলনা কিনে। তারপর নানার এই খেলনা আর টাকার লোভে পড়ি আমি নানার প্রস্তাবে রাজি হয়ে যায়। কি বলবো বন্ধুরা, তখন আমার বয়স ছিল মাত্র 12 বছর। সামান্য কয়টা টাকার লোভ দেখিয়ে আমার সাথে যা করল তা ভাষায় প্রকাশ করার মতো না। তাও আবার আমার নিজের নানা। সেদিন নানার এই ভয়ঙ্কর আচরণে আমি খুব কষ্ট পেয়েছিলাম, অনেক কেঁদেছিলাম। তারপরও আমাকে নানা কোনোভাবে ছাড় দেননি। ঘাটের বুইরা
বুইড়া বয়সেও তার এত পাওয়ার, তা আমি কখনো ভুলতে পারব না। সে আমাকে পুরো তছনছ করে দিয়েছিল। বন্ধুরা, আমি তারপর প্রায় 1 মাস পর্যন্ত অসুস্থ ছিলাম। অনেক কষ্ট হয়েছিল আমার। তবুও কাউকে বলতে পারছিলাম না, কারণ কাউকে বললেও কেউ বিশ্বাস করত না। আমি আমার নিজের নানার দ্বারাই আমার জীবনের প্রথম সর্বনাশটা হয়ে গিয়েছিল। এটি আমার জীবনের একটি কালো অধ্যায় ছিল। খুব কষ্ট পেয়েছিলাম, খুব দুঃখ পেয়েছিলাম এই ঘটনাটির জন্য। এখনো পর্যন্ত যখনই এই ঘটনাটি আমার মনে পড়ে, তখনই খুব আফসোস করি, খুব অনুশোচনায় ভুগি। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলবো, তোমাদের জীবনেও বা তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রেও এরকম ধরনের ঘটনা ঘটতে পারে, কারণ বিশ্বস্ত লোক দ্বারাই ক্ষতিগ্রস্তের সম্ভাবনাটা বেশি হয়ে থাকে। এটাই পৃথিবীর চিরচারিত নিয়ম, যা যুগ যুগ ধরে ঘটে আসছে। সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদের প্রতি আলাদাভাবে নজর রাখা। তাহলে হয়তো এরকম ধরনের সমস্যা হতে আমরা রক্ষা পেতে পারি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।